আজকের এই ঘটনাটি শোনার পর আপনি হয়তো আর কোনোদিন বাতি নিভিয়ে আয়নার সামনে দাঁড়ানোর সাহস পাবেন না। কথা দিচ্ছি, আজকের রাতটা আপনার সহজে কাটবে না। শুভ রাত। না, আসলে বলা উচিত শুভ রাত্রি। ঘড়িতে সময় এখন রাত 11:05। শহরের কোলাহল থেমে গেছে, শুধু জেগে আছে কিছু অতৃপ্ত আত্মা। আর আপনারা, যারা এখন কান পেতে আছেন রেডিও ফুর্তি 88.8 FM-এ, ওয়েলকাম টু ভূত FM। আমি পায়েল, আজ আপনাদের সাথেই আছি এই অন্ধকার রাতে। আজকের টপিকটা খুব সাধারণ, আবার খুব ভয়ানক। আয়না। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, বা রাতে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়াতে নেই। আমরা এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই। কিন্তু বিজ্ঞান বলে আয়না নাকি প্যারালেল ইউনিভার্সের দরজা। ভাবুন তো, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, হাত নাড়লেন, কিন্তু ওপাশের মানুষটা হাত নাড়ল না। তখন কি করবেন? আজ আমাদের সাথে এমন একজন আছেন যার জীবনটা গত ৭২ ঘণ্টায় থচনচ হয়ে গেছে শুধুমাত্র একটা আয়নার কারণে। আমাদের সাথে ফোনে আছেন তিশা। তিশা, ওয়েলকাম টু ভূত FM। হ্যালো, পায়েল আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তিশা। আপনার গলার স্বর শুনেই বুঝতে পারছি আপনি খুব একটা ভালো নেই। আপনি কি এখন নিরাপদ জায়গায় আছেন? নিরাপদ? আপু, আমার মনে হয় না আমি আর কোথাও নিরাপদ। আমি এখন আমার ফ্ল্যাটে, ধানমন্ডিতে। ফ্ল্যাটে আমি একদম একা থাকি। আমার ফ্যামিলি দেশের বাইরে। গত ৩ দিন ধরে যা হচ্ছে, আমি পুলিশকে বলতে পারছি না, ডাক্তারকে বলতে পারছি না। ওরা আমাকে পাগল ভাববে। তাই শেষ ভরসা হিসেবে আপনাকে ফোন করলাম। আমরা আপনাকে জাজ করব না তিশা, আপনি মন খুলে বলুন। শুরুটা কোথায়? কিভাবে শুরু হলো সব? ঘটনাটা শুরু গত শুক্রবার। আমার অ্যান্টিক জিনিস জমানোর খুব শখ। পুরনো আসবাবপত্র, গ্রামোফোন, পেইন্টিং। সেদিন আমি পুরান ঢাকার শাঁখারি বাজারের দিকে গিয়েছিলাম। আকাশটা খুব মেঘলা ছিল, টিপটিপ বৃষ্টি পড়ছিল। গলির ভেতর ঘুরতে ঘুরতে আমি একটা জরাজীর্ণ পুরনো ফার্নিচারের দোকান দেখতে পাই। দোকানের নাম ছিল স্মৃতি ভাণ্ডার। দোকানটা মাটির নিচে, মানে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। খুব স্যাঁতস্যাঁতে আর অন্ধকার। আমি ঢুকতেই নাকে একটা ভ্যাপসা গন্ধ এলো। দোকানের মালিক একজন বয়স্ক লোক, এক চোখে ছানি পড়া। উনি আমাকে দেখে অদ্ভুত একটা হাসি দিলেন। আমি ঘুরতে ঘুরতে দোকানের এক কোণায় একটা বিশাল আয়না দেখতে পাই। আয়নাটার বিশেষত্ব কী ছিল? দেখতে কেমন? আপু, ওটা সাধারণ কোনো আয়না না, প্রায় ৬ ফুট লম্বা। ফ্রেমটা মেহগিনি কাঠের, কিন্তু রংটা কালচে হয়ে গেছে। আর ফ্রেমের ডিজাইনটা খুব অদ্ভুত। সাধারণত লতাপাতা বা ফুলের নকশা থাকে, কিন্তু এই আয়নার ফ্রেমে খোদাই করা ছিল অজস্র সাপের নকশা। সাপগুলো একে অপরের লেজ কামড়ে ধরে আছে। আমি যখন আয়নাটার সামনে দাঁড়ালাম, বিশ্বাস করবেন না আপু, আমার মনে হলো আয়নাটা আমাকে ডাকছে। আমার নিজের রিফ্লেকশন দেখে আমারই খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমাকে ওখানে অন্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে। আমি দাম জিজ্ঞেস করতেই বুড়ো লোকটা চমকে উঠল। সে বলল, মা, এটা নিও না, এটা অভিশপ্ত। এটা যার কাছে যায় সে আর একা থাকে না। তারপর আপনি কি তার কথা শুনেছিলেন? না আপু, আমি শুনিনি। আমার মনে হলো ও দাম বাড়ানোর জন্য এসব গল্প বানাচ্ছে। আমি জোরাজুরি করে আয়নাটা কিনে নিলাম। সেদিন বিকেলেই ভ্যানগাড়ি দিয়ে আয়নাটা আমার বাসায় পাঠানো হলো। আমি ওটা আমার বেডরুমে রাখলাম, ঠিক আমার খাটের পায়ের কাছে, যাতে সকালে ঘুম থেকে উঠেই আমি নিজেকে দেখতে পাই। কিন্তু ঝামেলা শুরু হলো সেই রাত থেকে। কি হলো প্রথম রাতে? সেদিন রাত প্রায় 2টো বাজে। বাইরে তুমুল ঝড় হয়েছে। আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কাঁচের উপর কেউ টোকা দিচ্ছে। টুক টুক টুক। আমি ভাবলাম জানালার কাছে হয়তো গাছের ডাল বাড়ি খাচ্ছে। আমি উঠে বসলাম। রুমের ডিম লাইটটা জ্বলছিল। আমি খাটে বসে সামনের দিকে তাকাতেই আয়নাটা দেখতে পেলাম। আবছা আলোয় আয়নায় নিজেকে দেখলাম। আমি খাটে বসে আছি, চুলগুলো উস্কো খুস্কো। কিন্তু আপু, আমি তখনও নড়িনি। আমি জাস্ট তাকিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম আয়নার ভেতরের আমি, সে তার ঘাড়টা সামান্য বাঁকা করে আছে। ঘাড় বাঁকা করে আছে? মানে আপনি সোজা হয়ে বসেছিলেন, কিন্তু রিফ্লেকশন বাঁকা ছিল? হ্যাঁ আপু, খুব সামান্য, কিন্তু স্পষ্ট। আমি ভাবলাম আমার হয়তো ঘুমের ঘোরে ভুল হচ্ছে। আমি চোখ কচলে আবার তাকালাম। এবার দেখলাম সব ঠিক আছে। রিফ্লেকশনও সোজা হয়ে বসে আছে। আমি নিজেকেই বোঝালাম যে এটা মনের ভুল। আমি আবার শুয়ে পড়লাম। কিন্তু যেই আমি আয়নার দিকে পিঠ দিয়ে শুলাম,
আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বিছানাটা সামান্য ডেবে গেল, যেন কেউ আমার পাশে এসে বসল। ও মাই গড, আপনি পেছনে ফিরে দেখেছিলেন? আমি সাহস পাচ্ছিলাম না। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ছিলাম। কিন্তু আপু, আমি স্পষ্ট অনুভব করছিলাম একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে, আর কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, এতদিন কোথায় ছিলে? আমি চিৎকার করে লাইট জ্বালালাম। কেউ নেই, রুম পুরো খালি, শুধু আয়নাটা, ওটা চকচক করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আয়নার কাঁচে একটা হাতের ছাপ ছিল। ভেতর দিকে। ভেতর দিকে হাতের ছাপ? মানে কাঁচের উল্টো পিঠে? হ্যাঁ, যেন কেউ আয়নার ভেতর থেকে কাঁচটা স্পর্শ করেছিল। ছাপটা মানুষের হাতের, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। পরের দিন, মানে গত পরশু, ঘটনা আরও খারাপ হলো। আমার একটা বিড়াল আছে, নাম মিনি। মিনি সাধারণত খুব শান্ত, কিন্তু পরশু বিকেলে ও আয়নার সামনে গিয়ে হিস হিস করতে শুরু করল। ও আয়নাটাকে দেখে এমনভাবে ডাকছিল যেন সামনে কোনো শিকারী প্রাণী দাঁড়িয়ে আছে। হঠাৎ আমি কিছু বোঝার আগেই মিনি আয়নার ওপর ঝাঁপ দিল, আর সাথে সাথে কি হলো মিনির? মিনি আয়নার কাছে ধাক্কা খেল না আপু, ও আয়নার ভেতর ঢুকে গেল, যেন আয়নাটা জল ছিল। ও ভেতরে চলে গেল আর ফিরে এলো না। আমি আয়নার দিকে তাকালাম, দেখলাম আয়নার ভেতরে মিনি বসে আছে, কিন্তু ওটা আর আমার বিড়াল নেই। ওর চোখ দুটো লাল হয়ে জ্বলছিল, আর ও আমার দিকে তাকিয়ে হাসছিল। বিড়াল কি কখনো হাসতে পারে আপু? তিশা, 1 মিনিট, আপনি বলছেন আপনার বিড়াল এখন আয়নার ভেতরে আর বাস্তবে নেই? নেই, আমি সারা বাড়ি খুঁজেছি, মিনি নেই। কিন্তু আমি যখনই আয়নার সামনে দাঁড়াই, আমি দেখতে পাই মিনি আমার পায়ের কাছে বসে আছে, কিন্তু বাস্তবে আমার পায়ের কাছে কিচ্ছু নেই। আর আজ আজ সন্ধে থেকে ব্যাপারটা আমার শরীর নিয়ে শুরু হয়েছে। আমি যখন কথা বলছি, আমার ঠোঁট নড়ছে, কিন্তু আয়নার রিফ্লেকশনের ঠোঁট নড়ছে না। ও স্থির হয়ে আমার কথা শুনছে, যেন ও শিখছে কিভাবে আমার মতো হতে হয়। তিশা, পরিস্থিতি খুব সিরিয়াস। আপনি একা আছেন, এটা একদম ঠিক হচ্ছে না, কিন্তু একটা ব্রেক নিতে হবে আমাদের। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তিশার হাড় হিম করা অভিজ্ঞতা। একটা বিড়াল আয়নার ভেতর চলে গেছে, আর রিফ্লেকশন ধীরে ধীরে স্বাধীন হয়ে যাচ্ছে। বিরতির পর আমরা জানব আজ রাতে তিশার সাথে ঠিক কী ঘটতে যাচ্ছে। কোথাও যাবেন না। তিশা, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ আপু, আমি আছি, কিন্তু আমি জানি না আর কতক্ষণ থাকতে পারব। কেন, কি হয়েছে এখন? কোনো নতুন ঘটনা? ব্রেকের সময়ে আমি বাথরুমে গিয়েছিলাম, বেডরুমের লাগোয়া বাথরুম। আমি বেসিনে চোখে মুখে পানি দিচ্ছিলাম। বেসিনের উপরেও একটা ছোট আয়না আছে। আমি যখন মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছছিলাম, আমি বেসিনের আয়নায় আমার শোবার ঘরটা দেখতে পাচ্ছিলাম। আপু, আমি দেখলাম আমার শোবার ঘরের সেই বড় আয়নাটা থেকে একটা ছায়া বের হচ্ছে। ছায়া বের হচ্ছে? আপনি কি শিওর ওটা মনের ভুল ছিল না? না আপু, ভুল না। ছায়াটা কালো ধোঁয়ার মতো, কিন্তু তার একটা মানুষের শেপ ছিল। ওটা খুব ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে মেঝের ওপর নামল। আমি বাথরুমের দরজা সামান্য ফাঁক করে তাকিয়েছিলাম। আমার হাত পা কাঁপছিল। ছায়াটা, ওটা সোজা আমার খাটের দিকে গেল, যেখানে আমি শুই, ঠিক সেই বালিশের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর তারপর আমার গলা ধরে আসছে। ওটা আমার বালিশে নাক ডুবিয়ে শ্বাস নিল, যেন আমার গায়ের গন্ধ শুকছে। হঠাৎ ওটা বাথরুমের দিকে তাকালো। ও বুঝে ফেলেছিল আমি ওকে দেখছি। ও গড, ওটা দরজায় ধাক্কা দিচ্ছে আপু। ওটা এখন আমার বেডরুমে হাঁটছে। আমি বাথরুমে লুকিয়ে আপনাকে ফোন করছি, কিন্তু ওটা বেডরুমের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে না। ওটা আমাকে ডাকছে। ডাকছে? কিভাবে ডাকছে? কোনো আওয়াজ? হ্যাঁ, ওটা আমার গলায় কথা বলছে। হুবহু আমার গলার স্বর, কিন্তু অনেক বেশি কর্কশ। ও বলছে, তিশা, দরজাটা খোলো, আমিই তো তুমি, আমরা এক হয়ে যাই চলো। আপু, সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? আমি যখন আয়নায় তাকাচ্ছি, আমার নিজের চেহারায় পরিবর্তন হচ্ছে। আমার গালের চামড়া কুঁচকে যাচ্ছে, আমার চোখের নিচে কালশিটে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার শরীর থেকে প্রাণশক্তি শুষে নিচ্ছে কেউ। তিশা, কিসের শব্দ হলো ওটা? ওটা
ওটা বেডরুমের আয়নাটা ভাঙার শব্দ নয়। আমার মনে হচ্ছে ওটা আমার ড্রেসিং টেবিলের কাঁচের বয়াম বা কিছু ফেলল। ও আমাকে ভয় দেখাচ্ছে। ও চাইছে আমি বের হই। পায়েলাপু, আমার খুব গরম লাগছে। এসির টেম্পারেচার ১৬ দেওয়া, কিন্তু আমার মনে হচ্ছে আমার শরীরে আগুন জ্বলছে। আমি আমার হাতে তাকালাম একটু আগে, আমার হাতের শিরাগুলো কালো হয়ে গেছে, একদম কালো। রক্ত কি কালো হয়ে যাচ্ছে? তিশা, আপনি প্লিজ শান্ত হন। এটা হয়তো আপনার প্যানিক অ্যাট্যাক, কিন্তু আপনি বললেন ছায়াটা আপনার গলার স্বরে কথা বলছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস সাইন। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা বলেন এটাকে ডপলগ্যাঙ্গার বা শ্যাডো এন্টিটি বলা হয়। এরা মানুষের রূপ এবং আইডেন্টিটি চুরি করতে চায়। আপনার বাসায় কি কোরআন শরীফ বা কোনো পবিত্র ধর্মগ্রন্থ আছে? আছে, ড্রয়িং রুমে, কিন্তু আমি সেখানে যেতে পারবো না। আমাকে বেডরুম ক্রস করে যেতে হবে, আর ওই জিনিসটা এখন বেডরুমেই আছে। দাঁড়ান, শব্দটা থেমে গেছে, সব চুপ হয়ে গেছে। আপু, ওটা কি চলে গেল? আমি দরজার নিচ দিয়ে কোনো ছায়া দেখতে পাচ্ছি না। হতে পারে, কিন্তু রিস্ক নেবেন না। আপনি কি বাথরুমের দরজাটা লক করেছেন? হ্যাঁ, লক করা। কিন্তু ১ মিনিট, বাথরুমের আয়নাটা, বেসিনের উপরের আয়নাটা, ওটা ঘোলা হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে আয়নার ভেতর থেকে বাষ্প জমছে। আপু, বেসিনের আয়নায় কিছু একটা লিখছে কেউ, বাষ্পের উপর আঙুল দিয়ে লিখছে। আমি দেখতে পাচ্ছি, লেখাটা ফুটে উঠছে। কি লিখছে তিশা? পড়ুন, কি লেখা আছে? লেখা আছে, আমি তোমার পেছনে। না, ছাড় আমাকে, ছাড়, আমার চুল ধরছে। আপু, ও বাথরুমের আয়না থেকে বেরিয়েছে, ছোট আয়না থেকে। ও আমার চুল ধরে টানছে। আহ! তিশা, তিশা, কি হচ্ছে? কার সাথে কথা বলছেন? তিশা, তিশা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ কি আছেন ওখানে? তিশা, প্রায় ১০ সেকেন্ড পর কেউ একজন ফোনটা তুলল। আপু, আমি বাথরুম থেকে পালিয়ে বেডরুমে এসেছি। ওটা আমাকে আয়নার ভেতরে টেনে নিতে চেয়েছিল। আমার চুলের এক গোছা ছিঁড়ে নিয়েছে। আমার মাথা দিয়ে রক্ত পড়ছে। আমি দৌড়ে বেডরুমে এসেছি, কিন্তু এখন বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে আছি। তিশা, আয়নার সামনে কেন? ওখান থেকে সরুন। আমি নড়তে পারছি না আপু। আয়নার ভেতরের আমি, সে এখন সম্পূর্ণ অন্যরকম। তার শরীরে কোনো চামড়া নেই, শুধুই লাল মাংস। সে আমার দিকে হাত বাড়িয়ে আছে, আর আমার শরীরটা, আমার হাতটা নিজের ইচ্ছের বিরুদ্ধে আয়নার দিকে এগিয়ে যাচ্ছে, চুম্বকের মতো টানছে আমাকে। না, তিশা, রেজিস্টার করুন, উল্টো দিকে টান দিন। পারছি না আব্বু, আমার আঙুল আয়নার কাজ স্পর্শ করতে যাচ্ছে। ওটা হাসছে, মাংসহীন মুখে দাঁত বের করে হাসছে। তিশা, তিশা, লাইনটা ক্লিয়ার না। তিশা, 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 আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটা এমন করছে কেন? তিশা, আপনি কি আয়নাটা স্পর্শ করেছেন? আপু, আমার আঙুলটা আয়নার ভেতরে ঢুকে গেছে। এটা কাঁচ না আপু, এটা পচা মাংসের মতো নরম। আমি হাত বের করতে পারছি না। কি বলছেন? ভেতরে ঢুকে গেছে মানে? আপনি জোর করে টান দিন, শরীরের সব শক্তি দিয়ে টান দিন। পারছি না, ওটা আমার কবজি ধরে ফেলেছে। আয়নার ভেতর থেকে ওই চামড়াবিহীন হাতটা আমার হাতটা শক্ত করে ধরেছে। ওর নখগুলো, ও গড, ওর নখগুলো আমার চামড়া ভেদ করে মাংসের ভেতর ঢুকে যাচ্ছে। রক্ত, আমার হাত বেয়ে গরম রক্ত পড়ছে। আমার হাড় ভেঙে ফেলছে। আপু, ও আমাকে ভেতরে টানছে। আমার কোনোই পর্যন্ত আয়নার ভেতরে চলে গেছে। আয়নার ভেতরের জগৎটা কি জঘন্য! এখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এখানে শুধু পচা গন্ধ। তিশা, আপনি আল্লাহকে ডাকুন, প্লিজ গিভ আপ করবেন না। আপু, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? কি কি অদ্ভুত ব্যাপার? আমি নিজেকে দেখতে পাচ্ছি, কিন্তু আয়নায় না। আমি নিজেকে দেখতে পাচ্ছি বাইরে থেকে। আমি এখন আয়নার ভেতরে আপু। আমি দেখছি আমার শরীরটা রুমের মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওই পিশাচটা আমার শরীরের অর্ধেকটা দখল করে নিয়েছে। আমার একদিকের গাল আমার নিজের, কিন্তু অন্যদিকের গাল খুবলে নেওয়া। ও আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিয়েছে। আমি এখন আয়নার ভেতরে পড়ে আছি। এটা একটা অন্ধকার ঘর, এখানে কিচ্ছু নেই, শুধু হাজার হাজার আয়না ভাসছে। আর আমি দেখতে পাচ্ছি আমার শরীরটা, আমার প্রিয় শরীরটা, ওটা এখন একা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। তিশা, আপনি কি এখন আয়নার জগৎ থেকে কথা বলছেন? আর আপনার শরীরটা কি আপনার রুমে? হ্যাঁ আপু,
ও আমার শরীরটা নিয়ে নিচ্ছে। ও এখন আমার গায়ের চামড়াটা ঠিকঠাক করে পরে নিচ্ছে, যেমন মানুষ জামা পরে। ও ঘাড় মটকাচ্ছে। ও নিজের হাত পা নাড়িয়ে দেখছে। ও আল্লাহ, ও আমার দিকে তাকাচ্ছে। আমার শরীরটা, আমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। এই তো, বেশ ভালো ফিটিং হয়েছে। একটু ঢেলা, তবে চলে যাবে। না, না, ওটা আমার শরীর। ওটা আমাকে ফেরত দে। তুই কে? তুই কেন এমন করছিস? হ্যালো, কে কথা বলছেন এখন? তিশা, আপনি কোনটা? পায়েল আপু, ওটা আমি না, ওটা শয়তান। আমি ভেতরে আটকে গেছি। এখানে খুব ঠান্ডা। এখানে অনেকে আছে। আমার আগে যাদেরও খেয়ে ফেলেছে তারা সবাই এখানে। তারা আমাকে ঘিরে ধরছে। পায়েল আপু, তিশাকে এখন আর বিরক্ত করবেন না। ও এখন অতিথি। ওকে আমরা আপ্যায়ন করছি। আচ্ছা, তিশার চুলগুলো খুব সুন্দর, তাই না? আমি ভাবছি এগুলো কেটে ফেলব। আমার ছোট চুল পছন্দ। না, আমার চুল কাটবি না। পায়লাপু, ও আমার চুল কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি, ও ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়েছে। তিশা, আপনি কি এখন আয়নার জগৎ থেকে কথা বলছেন? আর আপনার শরীরটা কি আপনার রুমে? হ্যাঁ আপু, ও আমার শরীরটা নিয়ে নিচ্ছে। ও এখন আমার গায়ের চামড়াটা ঠিকঠাক করে পরে নিচ্ছে, যেমন মানুষ জামা পরে। ও ঘাড় মটকাচ্ছে। ও নিজের হাত পা নাড়িয়ে দেখছে। ও আল্লাহ, ও আমার দিকে তাকাচ্ছে। আমার শরীরটা, আমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। এই তো, বেশ ভালো ফিটিং হয়েছে। একটু ঢেলা, তবে চলে যাবে। না, না, ওটা আমার শরীর। ওটা আমাকে ফেরত দে। তুই কে? তুই কেন এমন করছিস? হ্যালো, কে কথা বলছেন এখন? তিশা, আপনি কোনটা? পায়েল আপু, ওটা আমি না, ওটা শয়তান। আমি ভেতরে আটকে গেছি। এখানে খুব ঠান্ডা। এখানে অনেকে আছে। আমার আগে যাদেরও খেয়ে ফেলেছে তারা সবাই এখানে। তারা আমাকে ঘিরে ধরছে। পায়েল আপু, তিশাকে এখন আর বিরক্ত করবেন না। ও এখন অতিথি। ওকে আমরা আপ্যায়ন করছি। আচ্ছা, তিশার চুলগুলো খুব সুন্দর, তাই না? আমি ভাবছি এগুলো কেটে ফেলব। আমার ছোট চুল পছন্দ। না, আমার চুল কাটবি না। পায়লাপু, ও আমার চুল কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি, ও ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়েছে। আজকের এই ঘটনাটি শোনার পর আপনি হয়তো আর কোনো দিন বাতি নিভিয়ে আয়নার সামনে দাঁড়ানোর সাহস পাবেন না। কথা দিচ্ছি, আজকের রাতটা আপনার সহজে কাটবে না। শুভ রাত। না, আসলে বলা উচিত শুভ রাত্রি। ঘড়িতে সময় এখন রাত 11:05। শহরের কোলাহল থেমে গেছে, শুধু জেগে আছে কিছু অতৃপ্ত আত্মা। আর আপনারা, যারা এখন কান পেতে আছেন রেডিও ফুর্তি 88.8 FM-এ, ওয়েলকাম টু ভূত FM। আমি পায়েল, আজ আপনাদের সাথেই আছি এই অন্ধকার রাতে। আজকের টপিকটা খুব সাধারণ, আবার খুব ভয়ানক। আয়না। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, বা রাতে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়াতে নেই। আমরা এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই। কিন্তু বিজ্ঞান বলে আয়না নাকি প্যারালেল ইউনিভার্সের দরজা। ভাবুন তো, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, হাত নাড়লেন, কিন্তু ওপাশের মানুষটা হাত নাড়ল না। তখন কি করবেন? আজ আমাদের সাথে এমন একজন আছেন যার জীবনটা গত ৭২ ঘণ্টায় থচনচ হয়ে গেছে শুধুমাত্র একটা আয়নার কারণে। আমাদের সাথে ফোনে আছেন তিশা। তিশা, ওয়েলকাম টু ভূত FM। হ্যালো, পায়েলাপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তিশা। আপনার গলার স্বর শুনেই বুঝতে পারছি আপনি খুব একটা ভালো নেই। আপনি কি এখন নিরাপদ জায়গায় আছেন? নিরাপদ? আপু, আমার মনে হয় না আমি আর কোথাও নিরাপদ। আমি এখন আমার ফ্ল্যাটে, ধানমন্ডিতে। ফ্ল্যাটে আমি একদম একা থাকি। আমার ফ্যামিলি দেশের বাইরে। গত ৩ দিন ধরে যা হচ্ছে, আমি পুলিশকে বলতে পারছি না, ডাক্তারকে বলতে পারছি না। ওরা আমাকে পাগল ভাববে। তাই শেষ ভরসা হিসেবে আপনাকে ফোন করলাম। আমরা আপনাকে জাজ করব না তিশা। আপনি মন খুলে বলুন, শুরুটা কোথায়? কিভাবে শুরু হলো সব? ঘটনাটা শুরু গত শুক্রবার। আমার অ্যান্টিক জিনিস জমানোর খুব শখ। পুরনো আসবাবপত্র, গ্রামোফোন, পেইন্টিং। সেদিন আমি পুরান ঢাকার শাখারি বাজারের দিকে গিয়েছিলাম। আকাশটা খুব মেঘলা ছিল, টিপটিপ বৃষ্টি পড়ছিল। গলির ভেতর ঘুরতে ঘুরতে আমি একটা জরাজীর্ণ পুরনো ফার্নিচারের দোকান দেখতে পাই। দোকানের নাম ছিল স্মৃতি ভাণ্ডার। দোকানটা মাটির নিচে, মানে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। খুব স্যাঁতস্যাঁতে আর অন্ধকার।
আমি ঢুকতেই নাকে একটা ভ্যাপসা গন্ধ এলো। দোকানের মালিক একজন বয়স্ক লোক, এক চোখে ছানি পড়া। উনি আমাকে দেখে অদ্ভুত একটা হাসি দিলেন। আমি ঘুরতে ঘুরতে দোকানের এক কোণায় একটা বিশাল আয়না দেখতে পাই। আয়নাটার বিশেষত্ব কী ছিল? দেখতে কেমন? আপু, ওটা সাধারণ কোনো আয়না না, প্রায় ৬ ফুট লম্বা। ফ্রেমটা মেহগিনি কাঠের, কিন্তু রংটা কালচে হয়ে গেছে। আর ফ্রেমের ডিজাইনটা খুব অদ্ভুত। সাধারণত লতাপাতা বা ফুলের নকশা থাকে, কিন্তু এই আয়নার ফ্রেমে খোদাই করা ছিল অজস্র সাপের নকশা। সাপগুলো একে অপরের লেজ কামড়ে ধরে আছে। আমি যখন আয়নাটার সামনে দাঁড়ালাম, বিশ্বাস করবেন না আপু, আমার মনে হলো আয়নাটা আমাকে ডাকছে। আমার নিজের রিফ্লেকশন দেখে আমারই খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমাকে ওখানে অন্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে। আমি দাম জিজ্ঞেস করতেই বুড়ো লোকটা চমকে উঠল। সে বলল, মা, এটা নিও না, এটা অভিশপ্ত। এটা যার কাছে যায় সে আর একা থাকে না। তারপর আপনি কি তার কথা শুনেছিলেন? না আপু, আমি শুনিনি। আমার মনে হলো ও দাম বাড়ানোর জন্য এসব গল্প বানাচ্ছে। আমি জোড়াজুড়ি করে আয়নাটা কিনে নিলাম। সেদিন বিকেলেই ভ্যান গাড়ি দিয়ে আয়নাটা আমার বাসায় পাঠানো হলো। আমি ওটা আমার বেডরুমে রাখলাম, ঠিক আমার খাটের পায়ের কাছে, যাতে সকালে ঘুম থেকে উঠেই আমি নিজেকে দেখতে পাই। কিন্তু ঝামেলা শুরু হলো সেই রাত থেকে। কি হলো প্রথম রাতে? সেদিন রাত প্রায় 2টো বাজে। বাইরে তুমুল ঝড় হয়েছে। আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কাঁচের উপর কেউ টোকা দিচ্ছে। টুক টুক টুক। আমি ভাবলাম জানালার কাছে হয়তো গাছের ডাল বাড়ি খাচ্ছে। আমি উঠে বসলাম। রুমের ডিম লাইটটা জ্বলছিল। আমি খাটে বসে সামনের দিকে তাকাতেই আয়নাটা দেখতে পেলাম। আবছা আলোয় আয়নায় নিজেকে দেখলাম। আমি খাটে বসে আছি, চুলগুলো উস্কো খুস্কো। কিন্তু আপু, আমি তখনও নড়িনি। আমি জাস্ট তাকিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম আয়নার ভেতরের আমি, সে তার ঘাড়টা সামান্য বাঁকা করে আছে। ঘাড় বাঁকা করে আছে? মানে আপনি সোজা হয়ে বসেছিলেন কিন্তু রিফ্লেকশন বাঁকা ছিল? হ্যাঁ আপু, খুব সামান্য কিন্তু স্পষ্ট। আমি ভাবলাম আমার হয়তো ঘুমের ঘোরে ভুল হচ্ছে। আমি চোখ কচলে আবার তাকালাম। এবার দেখলাম সব ঠিক আছে। রিফ্লেকশনও সোজা হয়ে বসে আছে। আমি নিজেকেই বোঝালাম যে এটা মনের ভুল। আমি আবার শুয়ে পড়লাম। কিন্তু যেই আমি আয়নার দিকে পিঠ দিয়ে শুলাম, আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বিছানাটা সামান্য ডেবে গেল, যেন কেউ আমার পাশে এসে বসল। ও মাই গড! আপনি পেছনে ফিরে দেখেছিলেন? আমি সাহস পাচ্ছিলাম না। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ছিলাম। কিন্তু আপু, আমি স্পষ্ট অনুভব করছিলাম একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে, আর কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, এতদিন কোথায় ছিলে? আমি চিৎকার করে লাইট জ্বালালাম। কেউ নেই, রুম পুরো খালি, শুধু আয়নাটা, ওটা চকচক করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আয়নার কাঁচে একটা হাতের ছাপ ছিল। ভেতর দিকে। ভেতর দিকে হাতের ছাপ? মানে কাঁচের উল্টো পিঠে? হ্যাঁ, যেন কেউ আয়নার ভেতর থেকে কাঁচটা স্পর্শ করেছিল। ছাপটা মানুষের হাতের, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। পরের দিন, মানে গত পরশু, ঘটনা আরও খারাপ হলো। আমার একটা বিড়াল আছে, নাম মিনি। মিনি সাধারণত খুব শান্ত, কিন্তু পরশু বিকেলে ও আয়নার সামনে গিয়ে হিস হিস করতে শুরু করল। ও আয়নাটাকে দেখে এমনভাবে ডাকছিল যেন সামনে কোনো শিকারী প্রাণী দাঁড়িয়ে আছে। হঠাৎ আমি কিছু বোঝার আগেই মিনি আয়নার ওপর ঝাঁপ দিল, আর সাথে সাথে কি হলো মিনির? মিনি আয়নার কাছে ধাক্কা খেল না আপু, ও আয়নার ভেতর ঢুকে গেল, যেন আয়নাটা জল ছিল। ও ভেতরে চলে গেল আর ফিরে এলো না। আমি আয়নার দিকে তাকালাম, দেখলাম আয়নার ভেতরে মিনি বসে আছে, কিন্তু ওটা আর আমার বিড়াল নেই। ওর চোখ দুটো লাল হয়ে জ্বলছিল, আর ও আমার দিকে তাকিয়ে হাসছিল। বিড়াল কি কখনো হাসতে পারে আপু? তিশা, 1 মিনিট। আপনি বলছেন আপনার বিড়াল এখন আয়নার ভেতরে আর বাস্তবে নেই? নেই। আমি সারা বাড়ি খুঁজেছি, মিনি নেই। কিন্তু আমি যখনই আয়নার সামনে দাঁড়াই, আমি দেখতে পাই মিনি আমার পায়ের কাছে বসে আছে, কিন্তু বাস্তবে আমার পায়ের কাছে কিচ্ছু নেই। আর আজ আজ সন্ধে থেকে ব্যাপারটা আমার শরীর নিয়ে শুরু হয়েছে। আমি যখন কথা বলছি, আমার ঠোঁট নড়ছে, কিন্তু আয়নার রিফ্লেকশনের ঠোঁট নড়ছে না। ও স্থির হয়ে আমার কথা শুনছে, যেন ও শিখছে কিভাবে আমার মতো হতে হয়। তিশা, পরিস্থিতি খুব সিরিয়াস। আপনি একা আছেন, এটা একদম ঠিক হচ্ছে না, কিন্তু একটা ব্রেক নিতে হবে আমাদের।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তিশার হাড় হিম করা অভিজ্ঞতা। একটা বিড়াল আয়নার ভেতর চলে গেছে, আর রিফ্লেকশন ধীরে ধীরে স্বাধীন হয়ে যাচ্ছে। বিরতির পর আমরা জানব আজ রাতে তিশার সাথে ঠিক কী ঘটতে যাচ্ছে। কোথাও যাবেন না। তিশা, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ আপু, আমি আছি, কিন্তু আমি জানি না আর কতক্ষণ থাকতে পারবো। কেন, কি হয়েছে এখন? কোনো নতুন ঘটনা? ব্রেকের সময়ে আমি বাথরুমে গিয়েছিলাম, বেডরুমের লাগোয়া বাথরুম। আমি বেসিনে চোখে মুখে পানি দিচ্ছিলাম। বেসিনের উপরেও একটা ছোট আয়না আছে। আমি যখন মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছছিলাম, আমি বেসিনের আয়নায় আমার শোবার ঘরটা দেখতে পাচ্ছিলাম। আপু, আমি দেখলাম আমার শোবার ঘরের সেই বড় আয়নাটা থেকে একটা ছায়া বের হচ্ছে। ছায়া বের হচ্ছে? আপনি কি শিওর ওটা মনের ভুল ছিল না? না আপু, ভুল না। ছায়াটা কালো ধোঁয়ার মতো, কিন্তু তার একটা মানুষের শেপ ছিল। ওটা খুব ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে মেঝের ওপর নামল। আমি বাথরুমের দরজা সামান্য ফাঁক করে তাকিয়েছিলাম। আমার হাত পা কাঁপছিল। ছায়াটা ওটা সোজা আমার খাটের দিকে গেল, যেখানে আমি শুই, ঠিক সেই বালিশের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর তারপর আমার গলা ধরে আসছে। ওটা আমার বালিশে নাক ডুবিয়ে শ্বাস নিল, যেন আমার গায়ের গন্ধ শুকছে। হঠাৎ ওটা বাথরুমের দিকে তাকালো। ও বুঝে ফেলেছিল আমি ওকে দেখছি। ও গড, ওটা দরজায় ধাক্কা দিচ্ছে আপু। ওটা এখন আমার বেডরুমে হাঁটছে। আমি বাথরুমে লুকিয়ে আপনাকে ফোন করছি, কিন্তু ওটা বেডরুমের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে না। ওটা আমাকে ডাকছে। ডাকছে? কিভাবে ডাকছে? কোনো আওয়াজ? হ্যাঁ, ওটা আমার গলায় কথা বলছে। হুবহু আমার গলার স্বর, কিন্তু অনেক বেশি কর্কশ। ও বলছে, তিশা, দরজাটা খোলো, আমিই তো তুমি, আমরা এক হয়ে যাই, চলো। আপু, সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? আমি যখন আয়নায় তাকাচ্ছি, আমার নিজের চেহারায় পরিবর্তন হচ্ছে। আমার গালের চামড়া কুঁচকে যাচ্ছে, আমার চোখের নিচে কালশিটে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার শরীর থেকে প্রাণশক্তি শুষে নিচ্ছে কেউ। তিশা, কিসের শব্দ হলো ওটা? ওটা ওটা বেডরুমের আয়নাটা ভাঙার শব্দ নয়। আমার মনে হচ্ছে ওটা আমার ড্রেসিং টেবিলের কাঁচের বয়াম বা কিছু ফেলল। ও আমাকে ভয় দেখাচ্ছে। ও চাইছে আমি বের হই। পায়লাপু, আমার খুব গরম লাগছে। এসির টেম্পারেচার ১৬ দেওয়া, কিন্তু আমার মনে হচ্ছে আমার শরীরে আগুন জ্বলছে। আমি আমার হাতে তাকালাম একটু আগে, আমার হাতের শিরাগুলো কালো হয়ে গেছে, একদম কালো। রক্ত কি কালো হয়ে যাচ্ছে? তিশা, আপনি প্লিজ শান্ত হন। এটা হয়তো আপনার প্যানিক অ্যাট্যাক, কিন্তু আপনি বললেন ছায়াটা আপনার গলার স্বরে কথা বলছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস সাইন। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা বলেন এটাকে ডপলগ্যাঙ্গার বা শ্যাডো এন্টিটি বলা হয়। এরা মানুষের রূপ এবং আইডেন্টিটি চুরি করতে চায়। আপনার বাসায় কি কোরআন শরীফ বা কোনো পবিত্র ধর্মগ্রন্থ আছে? আছে, ড্রয়িং রুমে, কিন্তু আমি সেখানে যেতে পারবো না। আমাকে বেডরুম ক্রস করে যেতে হবে, আর ওই জিনিসটা এখন বেডরুমেই আছে। দাঁড়ান, শব্দটা থেমে গেছে, সব চুপ হয়ে গেছে। আপু, ওটা কি চলে গেল? আমি দরজার নিচ দিয়ে কোনো ছায়া দেখতে পাচ্ছি না। হতে পারে, কিন্তু রিস্ক নেবেন না। আপনি কি বাথরুমের দরজাটা লক করেছেন? হ্যাঁ, লক করা। কিন্তু ১ মিনিট, বাথরুমের আয়নাটা, বেসিনের উপরের আয়নাটা, ওটা ঘোলা হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে আয়নার ভেতর থেকে বাষ্প জমছে। আপু, বেসিনের আয়নায় কিছু একটা লিখছে কেউ, বাষ্পের উপর আঙুল দিয়ে লিখছে। আমি দেখতে পাচ্ছি লেখাটা ফুটে উঠছে। কি লিখছে তিশা? পড়ুন, কি লেখা আছে? লেখা আছে, আমি তোমার পেছনে। না, ছাড় আমাকে, ছাড়, আমার চুল ধরছে। আপু, ও বাথরুমের আয়না থেকে বেরিয়েছে, ছোট আয়না থেকে। ও আমার চুল ধরে টানছে। আহ! তিশা, তিশা, কি হচ্ছে? কার সাথে কথা বলছেন? তিশা, তিশা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ কি আছেন ওখানে? তিশা, প্রায় ১০ সেকেন্ড পর কেউ একজন ফোনটা তুলল। আপু, আমি বাথরুম থেকে পালিয়ে বেডরুমে এসেছি। ওটা আমাকে আয়নার ভেতরে টেনে নিতে চেয়েছিল। আমার চুলের এক গোছা ছিঁড়ে নিয়েছে, আমার মাথা দিয়ে রক্ত পড়ছে। আমি দৌড়ে বেডরুমে এসেছি, কিন্তু
এখন বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে আছি। তিশা, আয়নার সামনে কেন? ওখান থেকে সরুন। আমি নড়তে পারছি না আপু। আয়নার ভেতরের আমি, সে এখন সম্পূর্ণ অন্যরকম। তার শরীরে কোনো চামড়া নেই, শুধুই লাল মাংস। সে আমার দিকে হাত বাড়িয়ে আছে, আর আমার শরীরটা, আমার হাতটা নিজের ইচ্ছের বিরুদ্ধে আয়নার দিকে এগিয়ে যাচ্ছে, চুম্বকের মতো টানছে আমাকে। না তিশা, রেজিস্টার করুন, উল্টো দিকে টান দিন। পারছি না আব্বু, আমার আঙুল আয়নার কাজ স্পর্শ করতে যাচ্ছে। ওটা হাসছে, মাংসহীন মুখে দাঁত বের করে হাসছে। তিশা, তিশা, লাইনটা ক্লিয়ার না। তিশা, 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 আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটা এমন করছে কেন? তিশা, আপনি কি আয়নাটা স্পর্শ করেছেন? আপু, আমার আঙুলটা আয়নার ভেতরে ঢুকে গেছে। এটা কাঁচ না আপু, এটা এটা পচা মাংসের মতো নরম। আমি হাত বের করতে পারছি না। কি বলছেন? ভেতরে ঢুকে গেছে মানে? আপনি জোর করে টান দিন, শরীরের সব শক্তি দিয়ে টান দিন। পারছি না, ওটা ওটা আমার কবজি ধরে ফেলেছে। আয়নার ভেতর থেকে ওই চামড়াবিহীন হাতটা আমার হাতটা শক্ত করে ধরেছে। ওর নখগুলো, ও গড, ওর নখগুলো আমার চামড়া ভেদ করে মাংসের ভেতর ঢুকে যাচ্ছে। রক্ত, আমার হাত বেয়ে গরম রক্ত পড়ছে। আমার হাড় ভেঙে ফেলছে। আপু, ও আমাকে ভেতরে টানছে। আমার কোনোই পর্যন্ত আয়নার ভেতরে চলে গেছে। আয়নার ভেতরের জগৎটা কি জঘন্য! এখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এখানে শুধু পচা গন্ধ। তিশা, আপনি আল্লাহকে ডাকুন, প্লিজ গিভ আপ করবেন না। আপু, আমি আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? কি কি অদ্ভুত ব্যাপার? আমি নিজেকে দেখতে পাচ্ছি, কিন্তু আয়নায় না। আমি নিজেকে দেখতে পাচ্ছি বাইরে থেকে। আমি এখন আয়নার ভেতরে আপু। আমি দেখছি আমার শরীরটা রুমের মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওই পিশাচটা আমার শরীরের অর্ধেকটা দখল করে নিয়েছে। আমার একদিকের গাল আমার নিজের, কিন্তু অন্যদিকের গাল খুবলে নেওয়া। ও আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিয়েছে। আমি এখন আয়নার ভেতরে পড়ে আছি। এটা একটা অন্ধকার ঘর, এখানে কিচ্ছু নেই, শুধু হাজার হাজার আয়না ভাসছে। আর আমি দেখতে পাচ্ছি আমার শরীরটা, আমার প্রিয় শরীরটা, ওটা এখন একা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। তিশা, আপনি কি এখন আয়নার জগৎ থেকে কথা বলছেন? আর আপনার শরীরটা কি আপনার রুমে? হ্যাঁ আপু, ও আমার শরীরটা নিয়ে নিচ্ছে। ও এখন আমার গায়ের চামড়াটা ঠিকঠাক করে পরে নিচ্ছে, যেমন মানুষ জামা পরে। ও ঘাড় মটকাচ্ছে, ও নিজের হাত পা নাড়িয়ে দেখছে। ও আল্লাহ, ও আমার দিকে তাকাচ্ছে। আমার শরীরটা, আমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। এই তো, বেশ ভালো ফিটিং হয়েছে। একটু ঢেলা, তবে চলে যাবে। না, না, ওটা আমার শরীর, ওটা আমাকে ফেরত দে। তুই কে? তুই কেন এমন করছিস? হ্যালো, কে কথা বলছেন এখন? তিশা, আপনি কোনটা? পায়েল আপু, ওটা আমি না, ওটা শয়তান। আমি ভেতরে আটকে গেছি। এখানে খুব ঠান্ডা, এখানে অনেকে আছে। আমার আগে যাদেরও খেয়ে ফেলেছে তারা সবাই এখানে। তারা আমাকে ঘিরে ধরছে। পায়েল আপু, তিশাকে এখন আর বিরক্ত করবেন না। ও এখন অতিথি, ওকে আমরা আপ্যায়ন করছি। আচ্ছা, তিশার চুলগুলো খুব সুন্দর, তাই না? আমি ভাবছি এগুলো কেটে ফেলব। আমার ছোট চুল পছন্দ। না, আমার চুল কাটবি না। পায়েলাপু, ও আমার চুল কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি, ও ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়েছে। তিশা, আপনি কি এখন আয়নার জগৎ থেকে কথা বলছেন? আর আপনার শরীরটা কি আপনার রুমে? হ্যাঁ আপু, ও আমার শরীরটা নিয়ে নিচ্ছে। ও এখন আমার গায়ের চামড়াটা ঠিকঠাক করে পরে নিচ্ছে, যেমন মানুষ জামা পরে। ও ঘাড় মটকাচ্ছে, ও নিজের হাত পা নাড়িয়ে দেখছে। ও আল্লাহ, ও আমার দিকে তাকাচ্ছে। আমার শরীরটা, আমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। এই তো, বেশ ভালো ফিটিং হয়েছে। একটু ঢেলা, তবে চলে যাবে। না, না, ওটা আমার শরীর, ওটা আমাকে ফেরত দে। তুই কে? তুই কেন এমন করছিস? হ্যালো, কে কথা বলছেন এখন? তিশা, আপনি কোনটা? পায়েলাপু, ওটা আমি না, ওটা শয়তান। আমি ভেতরে আটকে গেছি। এখানে খুব ঠান্ডা, এখানে অনেকে আছে। আমার আগে যাদেরও খেয়ে ফেলেছে তারা সবাই এখানে। তারা আমাকে ঘিরে ধরছে। পায়েলাপু, তিশাকে এখন আর বিরক্ত করবেন না। ও এখন অতিথি, ওকে আমরা আপ্যায়ন করছি। আচ্ছা, তিশার চুলগুলো খুব সুন্দর, তাই না? আমি ভাবছি এগুলো কেটে ফেলব। আমার ছোট চুল পছন্দ। না, আমার চুল কাটবি না। পায়েলাপু, ও আমার চুল কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি, ও ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়েছে।
আজকের এই ঘটনাটি শোনার পর আপনি হয়তো আর কোনোদিন বাতি নিভিয়ে আয়নার সামনে দাঁড়ানোর সাহস পাবেন না। কথা দিচ্ছি, আজকের রাতটা আপনার সহজে কাটবে না। শুভ রাত না, আসলে বলা উচিত শুভ রাত্রি। ঘড়িতে সময় এখন রাত 11টা বেজে 5 মিনিট। শহরের কোলাহল থেমে গেছে, শুধু জেগে আছে কিছু অতৃপ্ত আত্মা। আর আপনারা, যারা এখন কান পেতে আছেন রেডিও ফুর্তি 88.8 FM-এ, ওয়েলকাম টু ভূত FM। আমি পায়েল, আজ আপনাদের সাথেই আছি এই অন্ধকার রাতে। আজকের টপিকটা খুব সাধারণ, আবার খুব ভয়ানক। আয়না। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, বা রাতে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়াতে নেই। আমরা এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই, কিন্তু বিজ্ঞান বলে আয়না নাকি প্যারালেল ইউনিভার্সের দরজা। ভাবুন তো, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, হাত নাড়লেন, কিন্তু ওপাশের মানুষটা হাত নাড়ল না। তখন কি করবেন? আজ আমাদের সাথে এমন একজন আছেন যার জীবনটা গত ৭২ ঘণ্টায় থচনচ হয়ে গেছে শুধুমাত্র একটা আয়নার কারণে। আমাদের সাথে ফোনে আছেন তিশা। তিশা, ওয়েলকাম টু ভূত FM। হ্যালো, পায়েল আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তিশা। আপনার গলার স্বর শুনেই বুঝতে পারছি আপনি খুব একটা ভালো নেই। আপনি কি এখন নিরাপদ জায়গায় আছেন? নিরাপদ? আপু, আমার মনে হয় না আমি আর কোথাও নিরাপদ। আমি এখন আমার ফ্ল্যাটে, ধানমন্ডিতে। ফ্ল্যাটে আমি একদম একা থাকি। আমার ফ্যামিলি দেশের বাইরে। গত 3 দিন ধরে যা হচ্ছে, আমি পুলিশকে বলতে পারছি না, ডাক্তারকে বলতে পারছি না। ওরা আমাকে পাগল ভাববে। তাই শেষ ভরসা হিসেবে আপনাকে ফোন করলাম। আমরা আপনাকে জাজ করব না তিশা, আপনি মন খুলে বলুন, শুরুটা কোথায়, কিভাবে শুরু হলো সব? ঘটনাটা শুরু গত শুক্রবার। আমার অ্যান্টিক জিনিস জমানোর খুব শখ। পুরনো আসবাবপত্র, গ্রামোফোন, পেইন্টিং। সেদিন আমি পুরান ঢাকার শাখারি বাজারের দিকে গিয়েছিলাম। আকাশটা খুব মেঘলা ছিল, টিপটিপ বৃষ্টি পড়ছিল। গলির ভেতর ঘুরতে ঘুরতে আমি একটা জরাজীর্ণ পুরনো ফার্নিচারের দোকান দেখতে পাই। দোকানের নাম ছিল স্মৃতি ভাণ্ডার। দোকানটা মাটির নিচে, মানে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। খুব স্যাঁতস্যাঁতে আর অন্ধকার। আমি ঢুকতেই নাকে একটা ভ্যাপসা গন্ধ এলো। দোকানের মালিক একজন বয়স্ক লোক, এক চোখে ছানি পড়া। উনি আমাকে দেখে অদ্ভুত একটা হাসি দিলেন। আমি ঘুরতে ঘুরতে দোকানের এক কোণায় একটা বিশাল আয়না দেখতে পাই। আয়নাটার বিশেষত্ব কী ছিল? দেখতে কেমন? আপু, ওটা সাধারণ কোনো আয়না না, প্রায় 6 ফুট লম্বা। ফ্রেমটা মেহগিনি কাঠের, কিন্তু রংটা কালচে হয়ে গেছে। আর ফ্রেমের ডিজাইনটা খুব অদ্ভুত। সাধারণত লতাপাতা বা ফুলের নকশা থাকে, কিন্তু এই আয়নার ফ্রেমে খোদাই করা ছিল অজস্র সাপের নকশা। সাপগুলো একে অপরের লেজ কামড়ে ধরে আছে। আমি যখন আয়নাটার সামনে দাঁড়ালাম, বিশ্বাস করবেন না আপু, আমার মনে হলো আয়নাটা আমাকে ডাকছে। আমার নিজের রিফ্লেকশন দেখে আমারই খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমাকে ওখানে অন্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে। আমি দাম জিজ্ঞেস করতেই বুড়ো লোকটা চমকে উঠল। সে বলল, মা, এটা নিও না, এটা অভিশপ্ত। এটা যার কাছে যায় সে আর একা থাকে না। তারপর আপনি কি তার কথা শুনেছিলেন? না আপু, আমি শুনিনি। আমার মনে হলো ও দাম বাড়ানোর জন্য এসব গল্প বানাচ্ছে। আমি জোরাজুরি করে আয়নাটা কিনে নিলাম। সেদিন বিকেলেই ভ্যান গাড়ি দিয়ে আয়নাটা আমার বাসায় পাঠানো হলো। আমি ওটা আমার বেডরুমে রাখলাম, ঠিক আমার খাটের পায়ের কাছে, যাতে সকালে ঘুম থেকে উঠেই আমি নিজেকে দেখতে পাই। কিন্তু ঝামেলা শুরু হলো সেই রাত থেকে। কি হলো প্রথম রাতে? সেদিন রাত প্রায় 2টো বাজে। বাইরে তুমুল ঝড় হয়েছে। আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কাঁচের উপর কেউ টোকা দিচ্ছে। টুক টুক টুক। আমি ভাবলাম জানালার কাছে হয়তো গাছের ডাল বাড়ি খাচ্ছে। আমি উঠে বসলাম। রুমের ডিম লাইটটা জ্বলছিল। আমি খাটে বসে সামনের দিকে তাকাতেই আয়নাটা দেখতে পেলাম। আবছা আলোয় আয়নায় নিজেকে দেখলাম। আমি খাটে বসে আছি, চুলগুলো উস্কো খুস্কো। কিন্তু আপু, আমি তখনও নড়িনি। আমি জাস্ট তাকিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম আয়নার ভেতরের আমি, সে তার ঘাড়টা সামান্য বাঁকা করে আছে। ঘাড় বাঁকা করে আছে? মানে আপনি সোজা হয়ে বসেছিলেন, কিন্তু রিফ্লেকশন বাঁকা ছিল? হ্যাঁ আপু, খুব সামান্য, কিন্তু স্পষ্ট। আমি ভাবলাম আমার হয়তো ঘুমের ঘোরে ভুল হচ্ছে। আমি চোখ কচলে আবার তাকালাম। এবার দেখলাম সব ঠিক আছে। রিফ্লেকশনও সোজা হয়ে বসে আছে। আমি নিজেকেই বোঝালাম যে এটা মনের ভুল। আমি আবার শুয়ে পড়লাম। কিন্তু যেই আমি আয়নার দিকে পিঠ দিয়ে শুলাম,
আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বিছানাটা সামান্য ডেবে গেল, যেন কেউ আমার পাশে এসে বসল। ও মাই গড, আপনি পেছনে ফিরে দেখেছিলেন? আমি সাহস পাচ্ছিলাম না। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ছিলাম। কিন্তু আপু, আমি স্পষ্ট অনুভব করছিলাম একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে, আর কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, এতদিন কোথায় ছিলে? আমি চিৎকার করে লাইট জ্বালালাম। কেউ নেই, রুম পুরো খালি, শুধু আয়নাটা, ওটা চকচক করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আয়নার কাঁচে একটা হাতের ছাপ ছিল। ভেতর দিকে। ভেতর দিকে হাতের ছাপ? মানে কাঁচের উল্টো পিঠে? হ্যাঁ, যেন কেউ আয়নার ভেতর থেকে কাঁচটা স্পর্শ করেছিল। ছাপটা মানুষের হাতের, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। পরের দিন, মানে গত পরশু, ঘটনা আরও খারাপ হলো। আমার একটা বিড়াল আছে, নাম মিনি। মিনি সাধারণত খুব শান্ত, কিন্তু পরশু বিকেলে ও আয়নার সামনে গিয়ে হিস হিস করতে শুরু করল। ও আয়নাটাকে দেখে এমনভাবে ডাকছিল যেন সামনে কোনো শিকারী প্রাণী দাঁড়িয়ে আছে। হঠাৎ আমি কিছু বোঝার আগেই মিনি আয়নার ওপর ঝাঁপ দিল, আর সাথে সাথে কি হলো মিনির? মিনি আয়নার কাছে ধাক্কা খেল না আপু, ও আয়নার ভেতর ঢুকে গেল, যেন আয়নাটা জল ছিল। ও ভেতরে চলে গেল আর ফিরে এলো না। আমি আয়নার দিকে তাকালাম, দেখলাম আয়নার ভেতরে মিনি বসে আছে, কিন্তু ওটা আর আমার বিড়াল নেই। ওর চোখ দুটো লাল হয়ে জ্বলছিল, আর ও আমার দিকে তাকিয়ে হাসছিল। বিড়াল কি কখনো হাসতে পারে আপু? তিশা, 1 মিনিট, আপনি বলছেন আপনার বিড়াল এখন আয়নার ভেতরে আর বাস্তবে নেই? নেই, আমি সারা বাড়ি খুঁজেছি, মিনি নেই। কিন্তু আমি যখনই আয়নার সামনে দাঁড়াই, আমি দেখতে পাই মিনি আমার পায়ের কাছে বসে আছে, কিন্তু বাস্তবে আমার পায়ের কাছে কিচ্ছু নেই। আর আজ আজ সন্ধে থেকে ব্যাপারটা আমার শরীর নিয়ে শুরু হয়েছে। আমি যখন কথা বলছি, আমার ঠোঁট নড়ছে, কিন্তু আয়নার রিফ্লেকশনের ঠোঁট নড়ছে না। ও স্থির হয়ে আমার কথা শুনছে, যেন ও শিখছে কিভাবে আমার মতো হতে হয়। তিশা, পরিস্থিতি খুব সিরিয়াস। আপনি একা আছেন, এটা একদম ঠিক হচ্ছে না, কিন্তু একটা ব্রেক নিতে হবে আমাদের। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তিশার হাড় হিম করা অভিজ্ঞতা। একটা বিড়াল আয়নার ভেতর চলে গেছে, আর রিফ্লেকশন ধীরে ধীরে স্বাধীন হয়ে যাচ্ছে। বিরতির পর আমরা জানব আজ রাতে তিশার সাথে ঠিক কী ঘটতে যাচ্ছে। কোথাও যাবেন না। তিশা, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ আপু, আমি আছি, কিন্তু আমি জানি না আর কতক্ষণ থাকতে পারব। কেন, কি হয়েছে এখন? কোনো নতুন ঘটনা? ব্রেকের সময়ে আমি বাথরুমে গিয়েছিলাম, বেডরুমের লাগোয়া বাথরুম। আমি বেসিনের চোখে মুখে পানি দিচ্ছিলাম। বেসিনের উপরেও একটা ছোট আয়না আছে। আমি যখন মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছছিলাম, আমি বেসিনের আয়নায় আমার শোবার ঘরটা দেখতে পাচ্ছিলাম। আপু, আমি দেখলাম আমার শোবার ঘরের সেই বড় আয়নাটা থেকে একটা ছায়া বের হচ্ছে। ছায়া বের হচ্ছে? আপনি কি শিওর ওটা মনের ভুল ছিল না? না আপু, ভুল না। ছায়াটা কালো ধোঁয়ার মতো, কিন্তু তার একটা মানুষের শেপ ছিল। ওটা খুব ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে মেঝের ওপর নামল। আমি বাথরুমের দরজা সামান্য ফাঁক করে তাকিয়েছিলাম। আমার হাত পা কাঁপছিল। ছায়াটা, ওটা সোজা আমার খাটের দিকে গেল, যেখানে আমি শুই, ঠিক সেই বালিশের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর তারপর আমার গলা ধরে আসছে। ওটা আমার বালিশে নাক ডুবিয়ে শ্বাস নিল, যেন আমার গায়ের গন্ধ শুকছে। হঠাৎ ওটা বাথরুমের দিকে তাকালো। ও বুঝে ফেলেছিল আমি ওকে দেখছি। ও গড, ওটা দরজায় ধাক্কা দিচ্ছে আপু। ওটা এখন আমার বেডরুমে হাঁটছে। আমি বাথরুমে লুকিয়ে আপনাকে ফোন করছি, কিন্তু ওটা বেডরুমের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে না। ওটা আমাকে ডাকছে। ডাকছে? কিভাবে ডাকছে? কোনো আওয়াজ? হ্যাঁ, ওটা আমার গলায় কথা বলছে, হুবহু আমার গলার স্বর, কিন্তু অনেক বেশি কর্কশ। ও বলছে, তিশা, দরজাটা খোলো, আমিই তো তুমি, আমরা এক হয়ে যাই চলো। আপু, সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? আমি যখন আয়নায় তাকাচ্ছি, আমার নিজের চেহারায় পরিবর্তন হচ্ছে। আমার গালের চামড়া কুঁচকে যাচ্ছে, আমার চোখের নিচে কালশিটে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার শরীর থেকে প্রাণ শক্তি শুষে নিচ্ছে কেউ। তিশা, কিসের শব্দ হলো ওটা? ওটা
ওটা বেডরুমের আয়নাটা ভাঙার শব্দ নয়। আমার মনে হচ্ছে ওটা আমার ড্রেসিং টেবিলের কাঁচের বয়াম বা কিছু ফেলল। ও আমাকে ভয় দেখাচ্ছে। ও চাইছে আমি বের হই। পায়েলাপু, আমার খুব গরম লাগছে। এসির টেম্পারেচার ১৬ দেওয়া, কিন্তু আমার মনে হচ্ছে আমার শরীরে আগুন জ্বলছে। আমি আমার হাতে তাকালাম একটু আগে। আমার হাতের শিরাগুলো কালো হয়ে গেছে, একদম কালো। রক্ত কি কালো হয়ে যাচ্ছে? তিশা, আপনি প্লিজ শান্ত হন। এটা হয়তো আপনার প্যানিক অ্যাট্যাক, কিন্তু আপনি বললেন ছায়াটা আপনার গলার স্বরে কথা বলছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস সাইন। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা বলেন এটাকে ডপলগ্যাঙ্গার বা শ্যাডো এন্টিটি বলা হয়। এরা মানুষের রূপ এবং আইডেন্টিটি চুরি করতে চায়। আপনার বাসায় কি কোরআন শরীফ বা কোনো পবিত্র ধর্মগ্রন্থ আছে? আছে, ড্রয়িং রুমে, কিন্তু আমি সেখানে যেতে পারবো না। আমাকে বেডরুম ক্রস করে যেতে হবে, আর ওই জিনিসটা এখন বেডরুমেই আছে। দাঁড়ান, শব্দটা থেমে গেছে, সব চুপ হয়ে গেছে। আপু, ওটা কি চলে গেল? আমি দরজার নিচ দিয়ে কোনো ছায়া দেখতে পাচ্ছি না। হতে পারে, কিন্তু রিস্ক নেবেন না। আপনি কি বাথরুমের দরজাটা লক করেছেন? হ্যাঁ, লক করা। কিন্তু ১ মিনিট, বাথরুমের আয়নাটা, বেসিনের উপরের আয়নাটা, ওটা ঘোলা হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে আয়নার ভেতর থেকে বাষ্প জমছে। আপু, বেসিনের আয়নায় কিছু একটা লিখছে কেউ। বাষ্পের উপর আঙুল দিয়ে লিখছে। আমি দেখতে পাচ্ছি লেখাটা ফুটে উঠছে। কি লিখছে তিশা? পড়ুন, কি লেখা আছে? লেখা আছে, আমি তোমার পেছনে। না, ছাড় আমাকে, ছাড়। আমার চুল ধরছে। আপু, ও বাথরুমের আয়না থেকে বেরিয়েছে, ছোট আয়না থেকে। ও আমার চুল ধরে টানছে। আহ! তিশা, তিশা, কি হচ্ছে? কার সাথে কথা বলছেন? তিশা, তিশা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ কি আছেন ওখানে? তিশা, প্রায় ১০ সেকেন্ড পর কেউ একজন ফোনটা তুলল। আপু, আমি বাথরুম থেকে পালিয়ে বেডরুমে এসেছি। ওটা আমাকে আয়নার ভেতরে টেনে নিতে চেয়েছিল। আমার চুলের এক গোছা ছিঁড়ে নিয়েছে। আমার মাথা দিয়ে রক্ত পড়ছে। আমি দৌড়ে বেডরুমে এসেছি, কিন্তু এখন বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে আছি। তিশা, আয়নার সামনে কেন? ওখান থেকে সরুন। আমি নড়তে পারছি না আপু। আয়নার ভেতরের আমি, সে এখন সম্পূর্ণ অন্যরকম। তার শরীরে কোনো চামড়া নেই, শুধুই লাল মাংস। সে আমার দিকে হাত বাড়িয়ে আছে, আর আমার শরীরটা, আমার হাতটা নিজের ইচ্ছের বিরুদ্ধে আয়নার দিকে এগিয়ে যাচ্ছে। চুম্বকের মতো টানছে আমাকে। না, তিশা, রেজিস্টার করুন, উল্টো দিকে টান দিন। পারছি না আব্বু। আমার আঙুল আয়নার কাজ স্পর্শ করতে যাচ্ছে। ওটা হাসছে, মাংসহীন মুখে দাঁত বের করে হাসছে। তিশা, তিশা, লাইনটা ক্লিয়ার না। তিশা, 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 আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটা এমন করছে কেন? তিশা, আপনি কি আয়নাটা স্পর্শ করেছেন? আপু, আমার আঙুলটা আয়নার ভেতরে ঢুকে গেছে। এটা কাঁচ না আপু, এটা পচা মাংসের মতো নরম। আমি হাত বের করতে পারছি না। কি বলছেন? ভেতরে ঢুকে গেছে মানে? আপনি জোর করে টান দিন, শরীরের সব শক্তি দিয়ে টান দিন। পারছি না। ওটা আমার কবজি ধরে ফেলেছে। আয়নার ভেতর থেকে ওই চামড়াবিহীন হাতটা আমার হাতটা শক্ত করে ধরেছে। ওর নখগুলো, ও গড, ওর নখগুলো আমার চামড়া ভেদ করে মাংসের ভেতর ঢুকে যাচ্ছে। রক্ত, আমার হাত বেয়ে গরম রক্ত পড়ছে। আমার হাড় ভেঙে ফেলছে। আপু, ও আমাকে ভেতরে টানছে। আমার কোনোই পর্যন্ত আয়নার ভেতরে চলে গেছে। আয়নার ভেতরের জগৎটা কি জঘন্য! এখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। এখানে শুধু পচা গন্ধ। তিশা, আপনি আল্লাহকে ডাকুন, প্লিজ গিভ আপ করবেন না। আপু, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? কি কি অদ্ভুত ব্যাপার? আমি নিজেকে দেখতে পাচ্ছি, কিন্তু আয়নায় না। আমি নিজেকে দেখতে পাচ্ছি বাইরে থেকে। আমি এখন আয়নার ভেতরে আপু। আমি দেখছি আমার শরীরটা রুমের মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওই পিশাচটা আমার শরীরের অর্ধেকটা দখল করে নিয়েছে। আমার একদিকের গাল আমার নিজের, কিন্তু অন্যদিকের গাল খুবলে নেওয়া। ও আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিয়েছে। আমি এখন আয়নার ভেতরে পড়ে আছি। এটা একটা অন্ধকার ঘর। এখানে কিচ্ছু নেই, শুধু হাজার হাজার আয়না ভাসছে। আর আমি দেখতে পাচ্ছি আমার শরীরটা, আমার প্রিয় শরীরটা, ওটা এখন একা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। তিশা, আপনি কি এখন আয়নার জগৎ থেকে কথা বলছেন? আর আপনার শরীরটা কি আপনার রুমে? হ্যাঁ আপু,
ও আমার শরীরটা নিয়ে নিচ্ছে। ও এখন আমার গায়ের চামড়াটা ঠিকঠাক করে পরে নিচ্ছে, যেমন মানুষ জামা পরে। ও ঘাড় মটকাচ্ছে। ও নিজের হাত পা নাড়িয়ে দেখছে। ও আল্লাহ, ও আমার দিকে তাকাচ্ছে। আমার শরীরটা, আমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। এই তো, বেশ ভালো ফিটিং হয়েছে। একটু ঢেলা, তবে চলে যাবে। না, না, ওটা আমার শরীর। ওটা আমাকে ফেরত দে। তুই কে? তুই কেন এমন করছিস? হ্যালো, কে কথা বলছেন এখন? তিশা, আপনি কোনটা? পায়েল আপু, ওটা আমি না, ওটা শয়তান। আমি ভেতরে আটকে গেছি। এখানে খুব ঠান্ডা। এখানে অনেকে আছে। আমার আগে যাদেরও খেয়ে ফেলেছে তারা সবাই এখানে। তারা আমাকে ঘিরে ধরছে। পায়েল আপু, তিশাকে এখন আর বিরক্ত করবেন না। ও এখন অতিথি। ওকে আমরা আপ্যায়ন করছি। আচ্ছা, তিশার চুলগুলো খুব সুন্দর, তাই না? আমি ভাবছি এগুলো কেটে ফেলব। আমার ছোট চুল পছন্দ। না, আমার চুল কাটবি না। পায়েলাপু, ও আমার চুল কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি, ও ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়েছে। তিশা, আপনি কি এখন আয়নার জগৎ থেকে কথা বলছেন? আর আপনার শরীরটা কি আপনার রুমে? হ্যাঁ আপু, ও আমার শরীরটা নিয়ে নিচ্ছে। ও এখন আমার গায়ের চামড়াটা ঠিকঠাক করে পরে নিচ্ছে, যেমন মানুষ জামা পরে। ও ঘাড় মটকাচ্ছে। ও নিজের হাত পা নাড়িয়ে দেখছে। ও আল্লাহ, ও আমার দিকে তাকাচ্ছে। আমার শরীরটা, আমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। এই তো, বেশ ভালো ফিটিং হয়েছে। একটু ঢেলা, তবে চলে যাবে। না, না, ওটা আমার শরীর। ওটা আমাকে ফেরত দে। তুই কে? তুই কেন এমন করছিস? হ্যালো, কে কথা বলছেন এখন? তিশা, আপনি কোনটা? পায়েল আপু, ওটা আমি না, ওটা শয়তান। আমি ভেতরে আটকে গেছি। এখানে খুব ঠান্ডা। এখানে অনেকে আছে। আমার আগে যাদেরও খেয়ে ফেলেছে তারা সবাই এখানে। তারা আমাকে ঘিরে ধরছে। পায়েল আপু, তিশাকে এখন আর বিরক্ত করবেন না। ও এখন অতিথি। ওকে আমরা আপ্যায়ন করছি। আচ্ছা, তিশার চুলগুলো খুব সুন্দর, তাই না? আমি ভাবছি এগুলো কেটে ফেলব। আমার ছোট চুল পছন্দ। না, আমার চুল কাটবি না। পায়েলাপু, ও আমার চুল কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি, ও ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়েছে। আজকের এই ঘটনাটি শোনার পর আপনি হয়তো আর কোনোদিন বাতি নিভিয়ে আয়নার সামনে দাঁড়ানোর সাহস পাবেন না। কথা দিচ্ছি, আজকের রাতটা আপনার সহজে কাটবে না। শুভ রাত। না, আসলে বলা উচিত শুভ রাত্রি। ঘড়িতে সময় এখন রাত 11:05। শহরের কোলাহল থেমে গেছে, শুধু জেগে আছে কিছু অতৃপ্ত আত্মা। আর আপনারা, যারা এখন কান পেতে আছেন রেডিও ফুর্তি 88.8 FM-এ, ওয়েলকাম টু ভূত FM। আমি পায়েল, আজ আপনাদের সাথেই আছি এই অন্ধকার রাতে। আজকের টপিকটা খুব সাধারণ, আবার খুব ভয়ানক। আয়না। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, বা রাতে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়াতে নেই। আমরা এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই। কিন্তু বিজ্ঞান বলে আয়না নাকি প্যারালেল ইউনিভার্সের দরজা। ভাবুন তো, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, হাত নাড়লেন, কিন্তু ওপাশের মানুষটা হাত নাড়ল না। তখন কি করবেন? আজ আমাদের সাথে এমন একজন আছেন যার জীবনটা গত ৭২ ঘণ্টায় থচনচ হয়ে গেছে শুধুমাত্র একটা আয়নার কারণে। আমাদের সাথে ফোনে আছেন তিশা। তিশা, ওয়েলকাম টু ভূত FM। হ্যালো, পায়েলাপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তিশা। আপনার গলার স্বর শুনেই বুঝতে পারছি আপনি খুব একটা ভালো নেই। আপনি কি এখন নিরাপদ জায়গায় আছেন? নিরাপদ? আপু, আমার মনে হয় না আমি আর কোথাও নিরাপদ। আমি এখন আমার ফ্ল্যাটে, ধানমন্ডিতে। ফ্ল্যাটে আমি একদম একা থাকি। আমার ফ্যামিলি দেশের বাইরে। গত ৩ দিন ধরে যা হচ্ছে, আমি পুলিশকে বলতে পারছি না, ডাক্তারকে বলতে পারছি না। ওরা আমাকে পাগল ভাববে। তাই শেষ ভরসা হিসেবে আপনাকে ফোন করলাম। আমরা আপনাকে জাজ করব না তিশা, আপনি মন খুলে বলুন, শুরুটা কোথায়? কিভাবে শুরু হলো সব? ঘটনাটা শুরু গত শুক্রবার। আমার অ্যান্টিক জিনিস জমানোর খুব শখ। পুরনো আসবাবপত্র, গ্রামোফোন, পেইন্টিং। সেদিন আমি পুরান ঢাকার শাখারি বাজারের দিকে গিয়েছিলাম। আকাশটা খুব মেঘলা ছিল, টিপটিপ বৃষ্টি পড়ছিল। গলির ভেতর ঘুরতে ঘুরতে আমি একটা জরাজীর্ণ পুরনো ফার্নিচারের দোকান দেখতে পাই। দোকানের নাম ছিল স্মৃতি ভাণ্ডার। দোকানটা মাটির নিচে, মানে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। খুব স্যাঁতস্যাঁতে আর অন্ধকার।
আমি ঢুকতেই নাকে একটা ভ্যাপসা গন্ধ এলো। দোকানের মালিক একজন বয়স্ক লোক, এক চোখে ছানি পড়া। উনি আমাকে দেখে অদ্ভুত একটা হাসি দিলেন। আমি ঘুরতে ঘুরতে দোকানের এক কোণায় একটা বিশাল আয়না দেখতে পাই। আয়নাটার বিশেষত্ব কী ছিল? দেখতে কেমন? আপু, ওটা সাধারণ কোনো আয়না না, প্রায় ৬ ফুট লম্বা। ফ্রেমটা মেহগিনি কাঠের, কিন্তু রংটা কালচে হয়ে গেছে। আর ফ্রেমের ডিজাইনটা খুব অদ্ভুত। সাধারণত লতাপাতা বা ফুলের নকশা থাকে, কিন্তু এই আয়নার ফ্রেমে খোদাই করা ছিল অজস্র সাপের নকশা। সাপগুলো একে অপরের লেজ কামড়ে ধরে আছে। আমি যখন আয়নাটার সামনে দাঁড়ালাম, বিশ্বাস করবেন না আপু, আমার মনে হলো আয়নাটা আমাকে ডাকছে। আমার নিজের রিফ্লেকশন দেখে আমারই খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমাকে ওখানে অন্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে। আমি দাম জিজ্ঞেস করতেই বুড়ো লোকটা চমকে উঠল। সে বলল, মা, এটা নিও না, এটা অভিশপ্ত। এটা যার কাছে যায় সে আর একা থাকে না। তারপর আপনি কি তার কথা শুনেছিলেন? না আপু, আমি শুনিনি। আমার মনে হলো ও দাম বাড়ানোর জন্য এসব গল্প বানাচ্ছে। আমি জোরাজুরি করে আয়নাটা কিনে নিলাম। সেদিন বিকেলেই ভ্যানগাড়ি দিয়ে আয়নাটা আমার বাসায় পাঠানো হলো। আমি ওটা আমার বেডরুমে রাখলাম, ঠিক আমার খাটের পায়ের কাছে, যাতে সকালে ঘুম থেকে উঠেই আমি নিজেকে দেখতে পাই। কিন্তু ঝামেলা শুরু হলো সেই রাত থেকে। কি হলো প্রথম রাতে? সেদিন রাত প্রায় 2টো বাজে। বাইরে তুমুল ঝড় হয়েছে। আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কাঁচের উপর কেউ টোকা দিচ্ছে। টুক টুক টুক। আমি ভাবলাম জানালার কাছে হয়তো গাছের ডাল বাড়ি খাচ্ছে। আমি উঠে বসলাম। রুমের ডিম লাইটটা জ্বলছিল। আমি খাটে বসে সামনের দিকে তাকাতেই আয়নাটা দেখতে পেলাম। আবছা আলোয় আয়নায় নিজেকে দেখলাম। আমি খাটে বসে আছি, চুলগুলো উস্কো খুস্কো। কিন্তু আপু, আমি তখনও নড়িনি। আমি জাস্ট তাকিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম আয়নার ভেতরের আমি, সে তার ঘাড়টা সামান্য বাঁকা করে আছে। ঘাড় বাঁকা করে আছে? মানে আপনি সোজা হয়ে বসেছিলেন কিন্তু রিফ্লেকশন বাঁকা ছিল? হ্যাঁ আপু, খুব সামান্য কিন্তু স্পষ্ট। আমি ভাবলাম আমার হয়তো ঘুমের ঘোরে ভুল হচ্ছে। আমি চোখ কচলে আবার তাকালাম। এবার দেখলাম সব ঠিক আছে। রিফ্লেকশনও সোজা হয়ে বসে আছে। আমি নিজেকেই বোঝালাম যে এটা মনের ভুল। আমি আবার শুয়ে পড়লাম। কিন্তু যেই আমি আয়নার দিকে পিঠ দিয়ে শুলাম, আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বিছানাটা সামান্য ডেবে গেল, যেন কেউ আমার পাশে এসে বসল। ও মাই গড! আপনি পেছনে ফিরে দেখেছিলেন? আমি সাহস পাচ্ছিলাম না। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ছিলাম। কিন্তু আপু, আমি স্পষ্ট অনুভব করছিলাম একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে, আর কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, এতদিন কোথায় ছিলে? আমি চিৎকার করে লাইট জ্বালালাম। কেউ নেই, রুম পুরো খালি, শুধু আয়নাটা, ওটা চকচক করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আয়নার কাঁচে একটা হাতের ছাপ ছিল। ভেতর দিকে। ভেতর দিকে হাতের ছাপ? মানে কাঁচের উল্টো পিঠে? হ্যাঁ, যেন কেউ আয়নার ভেতর থেকে কাঁচটা স্পর্শ করেছিল। ছাপটা মানুষের হাতের, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। পরের দিন, মানে গত পরশু, ঘটনা আরও খারাপ হলো। আমার একটা বিড়াল আছে, নাম মিনি। মিনি সাধারণত খুব শান্ত, কিন্তু পরশু বিকেলে ও আয়নার সামনে গিয়ে হিস হিস করতে শুরু করল। ও আয়নাটাকে দেখে এমনভাবে ডাকছিল যেন সামনে কোনো শিকারী প্রাণী দাঁড়িয়ে আছে। হঠাৎ আমি কিছু বোঝার আগেই মিনি আয়নার ওপর ঝাঁপ দিল, আর সাথে সাথে কি হলো মিনির? মিনি আয়নার কাছে ধাক্কা খেল না আপু, ও আয়নার ভেতর ঢুকে গেল, যেন আয়নাটা জল ছিল। ও ভেতরে চলে গেল আর ফিরে এলো না। আমি আয়নার দিকে তাকালাম, দেখলাম আয়নার ভেতরে মিনি বসে আছে, কিন্তু ওটা আর আমার বিড়াল নেই। ওর চোখ দুটো লাল হয়ে জ্বলছিল, আর ও আমার দিকে তাকিয়ে হাসছিল। বিড়াল কি কখনো হাসতে পারে আপু? তিশা, 1 মিনিট। আপনি বলছেন আপনার বিড়াল এখন আয়নার ভেতরে আর বাস্তবে নেই? নেই। আমি সারা বাড়ি খুঁজেছি, মিনি নেই। কিন্তু আমি যখনই আয়নার সামনে দাঁড়াই, আমি দেখতে পাই মিনি আমার পায়ের কাছে বসে আছে, কিন্তু বাস্তবে আমার পায়ের কাছে কিচ্ছু নেই। আর আজ আজ সন্ধে থেকে ব্যাপারটা আমার শরীর নিয়ে শুরু হয়েছে। আমি যখন কথা বলছি, আমার ঠোঁট নড়ছে, কিন্তু আয়নার রিফ্লেকশনের ঠোঁট নড়ছে না। ও স্থির হয়ে আমার কথা শুনছে, যেন ও শিখছে কিভাবে আমার মতো হতে হয়। তিশা, পরিস্থিতি খুব সিরিয়াস। আপনি একা আছেন, এটা একদম ঠিক হচ্ছে না, কিন্তু একটা ব্রেক নিতে হবে আমাদের।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তিশার হাড় হিম করা অভিজ্ঞতা। একটা বিড়াল আয়নার ভেতর চলে গেছে, আর রিফ্লেকশন ধীরে ধীরে স্বাধীন হয়ে যাচ্ছে। বিরতির পর আমরা জানব আজ রাতে তিশার সাথে ঠিক কী ঘটতে যাচ্ছে। কোথাও যাবেন না। তিশা, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ আপু, আমি আছি, কিন্তু আমি জানি না আর কতক্ষণ থাকতে পারবো। কেন, কি হয়েছে এখন? কোনো নতুন ঘটনা? ব্রেকের সময়ে আমি বাথরুমে গিয়েছিলাম, বেডরুমের লাগোয়া বাথরুম। আমি বেসিনে চোখে মুখে পানি দিচ্ছিলাম। বেসিনের উপরেও একটা ছোট আয়না আছে। আমি যখন মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছছিলাম, আমি বেসিনের আয়নায় আমার শোবার ঘরটা দেখতে পাচ্ছিলাম। আপু, আমি দেখলাম আমার শোবার ঘরের সেই বড় আয়নাটা থেকে একটা ছায়া বের হচ্ছে। ছায়া বের হচ্ছে? আপনি কি শিওর ওটা মনের ভুল ছিল না? না আপু, ভুল না। ছায়াটা কালো ধোঁয়ার মতো, কিন্তু তার একটা মানুষের শেপ ছিল। ওটা খুব ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে মেঝের ওপর নামল। আমি বাথরুমের দরজা সামান্য ফাঁক করে তাকিয়েছিলাম। আমার হাত পা কাঁপছিল। ছায়াটা ওটা সোজা আমার খাটের দিকে গেল, যেখানে আমি শুই, ঠিক সেই বালিশের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর তারপর আমার গলা ধরে আসছে। ওটা আমার বালিশে নাক ডুবিয়ে শ্বাস নিল, যেন আমার গায়ের গন্ধ শুকছে। হঠাৎ ওটা বাথরুমের দিকে তাকালো। ও বুঝে ফেলেছিল আমি ওকে দেখছি। ও গড, ওটা দরজায় ধাক্কা দিচ্ছে আপু। ওটা এখন আমার বেডরুমে হাঁটছে। আমি বাথরুমে লুকিয়ে আপনাকে ফোন করছি, কিন্তু ওটা বেডরুমের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে না। ওটা আমাকে ডাকছে। ডাকছে? কিভাবে ডাকছে? কোনো আওয়াজ? হ্যাঁ, ওটা আমার গলায় কথা বলছে। হুবহু আমার গলার স্বর, কিন্তু অনেক বেশি কর্কশ। ও বলছে, তিশা, দরজাটা খোলো, আমি তো তুমি, আমরা এক হয়ে যাই, চলো। আপু, সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? আমি যখন আয়নায় তাকাচ্ছি, আমার নিজের চেহারায় পরিবর্তন হচ্ছে। আমার গালের চামড়া কুঁচকে যাচ্ছে, আমার চোখের নিচে কালশিটে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার শরীর থেকে প্রাণশক্তি শুষে নিচ্ছে কেউ। তিশা, কিসের শব্দ হলো ওটা? ওটা ওটা বেডরুমের আয়নাটা ভাঙার শব্দ নয়। আমার মনে হচ্ছে ওটা আমার ড্রেসিং টেবিলের কাঁচের বয়াম বা কিছু ফেলল। ও আমাকে ভয় দেখাচ্ছে। ও চাইছে আমি বের হই। পায়েলাপু, আমার খুব গরম লাগছে। এসির টেম্পারেচার ১৬ দেওয়া, কিন্তু আমার মনে হচ্ছে আমার শরীরে আগুন জ্বলছে। আমি আমার হাতে তাকালাম একটু আগে, আমার হাতের শিরাগুলো কালো হয়ে গেছে, একদম কালো। রক্ত কি কালো হয়ে যাচ্ছে? তিশা, আপনি প্লিজ শান্ত হন। এটা হয়তো আপনার প্যানিক অ্যাট্যাক, কিন্তু আপনি বললেন ছায়াটা আপনার গলার স্বরে কথা বলছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস সাইন। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা বলেন এটাকে ডপলগ্যাঙ্গার বা শ্যাডো এন্টিটি বলা হয়। এরা মানুষের রূপ এবং আইডেন্টিটি চুরি করতে চায়। আপনার বাসায় কি কোরআন শরীফ বা কোনো পবিত্র ধর্মগ্রন্থ আছে? আছে, ড্রয়িং রুমে, কিন্তু আমি সেখানে যেতে পারবো না। আমাকে বেডরুম ক্রস করে যেতে হবে, আর ওই জিনিসটা এখন বেডরুমেই আছে। দাঁড়ান, শব্দটা থেমে গেছে, সব চুপ হয়ে গেছে। আপু, ওটা কি চলে গেল? আমি দরজার নিচ দিয়ে কোনো ছায়া দেখতে পাচ্ছি না। হতে পারে, কিন্তু রিস্ক নেবেন না। আপনি কি বাথরুমের দরজাটা লক করেছেন? হ্যাঁ, লক করা। কিন্তু ১ মিনিট, বাথরুমের আয়নাটা, বেসিনের উপরের আয়নাটা, ওটা ঘোলা হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে আয়নার ভেতর থেকে বাষ্প জমছে। আপু, বেসিনের আয়নায় কিছু একটা লিখছে কেউ, বাষ্পের উপর আঙুল দিয়ে লিখছে। আমি দেখতে পাচ্ছি, লেখাটা ফুটে উঠছে। কি লিখছে তিশা? পড়ুন, কি লেখা আছে? লেখা আছে, আমি তোমার পেছনে। না, ছাড় আমাকে, ছাড়, আমার চুল ধরছে। আপু, ও বাথরুমের আয়না থেকে বেরিয়েছে, ছোট আয়না থেকে। ও আমার চুল ধরে টানছে। আহ! তিশা, তিশা, কি হচ্ছে? কার সাথে কথা বলছেন? তিশা, তিশা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ কি আছেন ওখানে? তিশা, প্রায় ১০ সেকেন্ড পর কেউ একজন ফোনটা তুলল। আপু, আমি বাথরুম থেকে পালিয়ে বেডরুমে এসেছি। ওটা আমাকে আয়নার ভেতরে টেনে নিতে চেয়েছিল। আমার চুলের এক গোছা ছিঁড়ে নিয়েছে, আমার মাথা দিয়ে রক্ত পড়ছে। আমি দৌড়ে বেডরুমে এসেছি, কিন্তু
এখন বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে আছি। তিশা, আয়নার সামনে কেন? ওখান থেকে সরুন। আমি নড়তে পারছি না আপু। আয়নার ভেতরের আমি, সে এখন সম্পূর্ণ অন্যরকম। তার শরীরে কোনো চামড়া নেই, শুধুই লাল মাংস। সে আমার দিকে হাত বাড়িয়ে আছে, আর আমার শরীরটা, আমার হাতটা নিজের ইচ্ছের বিরুদ্ধে আয়নার দিকে এগিয়ে যাচ্ছে, চুম্বকের মতো টানছে আমাকে। না তিশা, রেজিস্টার করুন, উল্টো দিকে টান দিন। পারছি না আব্বু, আমার আঙুল আয়নার কাজ স্পর্শ করতে যাচ্ছে। ওটা হাসছে, মাংসহীন মুখে দাঁত বের করে হাসছে। তিশা, তিশা, লাইনটা ক্লিয়ার না। তিশা, 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 আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটা এমন করছে কেন? তিশা, আপনি কি আয়নাটা স্পর্শ করেছেন? আপু, আমার আঙুলটা আয়নার ভেতরে ঢুকে গেছে। এটা কাঁচ না আপু, এটা পচা মাংসের মতো নরম। আমি হাত বের করতে পারছি না। কি বলছেন? ভেতরে ঢুকে গেছে মানে? আপনি জোর করে টান দিন, শরীরের সব শক্তি দিয়ে টান দিন। পারছি না, ওটা আমার কবজি ধরে ফেলেছে। আয়নার ভেতর থেকে ওই চামড়াবিহীন হাতটা আমার হাতটা শক্ত করে ধরেছে। ওর নখগুলো, ও গড, ওর নখগুলো আমার চামড়া ভেদ করে মাংসের ভেতর ঢুকে যাচ্ছে। রক্ত, আমার হাত বেয়ে গরম রক্ত পড়ছে। আমার হাড় ভেঙে ফেলছে। আপু, ও আমাকে ভেতরে টানছে। আমার কোনোই পর্যন্ত আয়নার ভেতরে চলে গেছে। আয়নার ভেতরের জগৎটা কি জঘন্য! এখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এখানে শুধু পচা গন্ধ। তিশা, আপনি আল্লাহকে ডাকুন, প্লিজ গিভ আপ করবেন না। আপু, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? কি কি অদ্ভুত ব্যাপার? আমি নিজেকে দেখতে পাচ্ছি, কিন্তু আয়নায় না। আমি নিজেকে দেখতে পাচ্ছি বাইরে থেকে। আমি এখন আয়নার ভেতরে আপু। আমি দেখছি আমার শরীরটা রুমের মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওই পিশাচটা আমার শরীরের অর্ধেকটা দখল করে নিয়েছে। আমার একদিকের গাল আমার নিজের, কিন্তু অন্যদিকের গাল খুবলে নেওয়া। ও আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিয়েছে। আমি এখন আয়নার ভেতরে পড়ে আছি। এটা একটা অন্ধকার ঘর, এখানে কিচ্ছু নেই, শুধু হাজার হাজার আয়না ভাসছে। আর আমি দেখতে পাচ্ছি আমার শরীরটা, আমার প্রিয় শরীরটা, ওটা এখন একা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। তিশা, আপনি কি এখন আয়নার জগৎ থেকে কথা বলছেন? আর আপনার শরীরটা কি আপনার রুমে? হ্যাঁ আপু, ও আমার শরীরটা নিয়ে নিচ্ছে। ও এখন আমার গায়ের চামড়াটা ঠিকঠাক করে পরে নিচ্ছে, যেমন মানুষ জামা পরে। ও ঘাড় মটকাচ্ছে, ও নিজের হাত পা নাড়িয়ে দেখছে। ও আল্লাহ, ও আমার দিকে তাকাচ্ছে। আমার শরীরটা, আমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। এই তো, বেশ ভালো ফিটিং হয়েছে। একটু ঢেলা, তবে চলে যাবে। না, না, ওটা আমার শরীর, ওটা আমাকে ফেরত দে। তুই কে? তুই কেন এমন করছিস? হ্যালো, কে কথা বলছেন এখন? তিশা, আপনি কোনটা? পায়েল আপু, ওটা আমি না, ওটা শয়তান। আমি ভেতরে আটকে গেছি। এখানে খুব ঠান্ডা, এখানে অনেকে আছে। আমার আগে যাদেরও খেয়ে ফেলেছে তারা সবাই এখানে, তারা আমাকে ঘিরে ধরছে। পায়েল আপু, তিশাকে এখন আর বিরক্ত করবেন না। ও এখন অতিথি, ওকে আমরা আপ্যায়ন করছি। আচ্ছা, তিশার চুলগুলো খুব সুন্দর, তাই না? আমি ভাবছি এগুলো কেটে ফেলব। আমার ছোট চুল পছন্দ। না, আমার চুল কাটবি না। পায়েলাপু, ও আমার চুল কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি, ও ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়েছে। তিশা, আপনি কি এখন আয়নার জগৎ থেকে কথা বলছেন? আর আপনার শরীরটা কি আপনার রুমে? হ্যাঁ আপু, ও আমার শরীরটা নিয়ে নিচ্ছে। ও এখন আমার গায়ের চামড়াটা ঠিকঠাক করে পরে নিচ্ছে, যেমন মানুষ জামা পরে। ও ঘাড় মটকাচ্ছে, ও নিজের হাত পা নাড়িয়ে দেখছে। ও আল্লাহ, ও আমার দিকে তাকাচ্ছে। আমার শরীরটা, আমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। এই তো, বেশ ভালো ফিটিং হয়েছে। একটু ঢেলা, তবে চলে যাবে। না, না, ওটা আমার শরীর, ওটা আমাকে ফেরত দে। তুই কে? তুই কেন এমন করছিস? হ্যালো, কে কথা বলছেন এখন? তিশা, আপনি কোনটা? পায়েল আপু, ওটা আমি না, ওটা শয়তান। আমি ভেতরে আটকে গেছি। এখানে খুব ঠান্ডা, এখানে অনেকে আছে। আমার আগে যাদেরও খেয়ে ফেলেছে তারা সবাই এখানে, তারা আমাকে ঘিরে ধরছে। পায়েল আপু, তিশাকে এখন আর বিরক্ত করবেন না। ও এখন অতিথি, ওকে আমরা আপ্যায়ন করছি। আচ্ছা, তিশার চুলগুলো খুব সুন্দর, তাই না? আমি ভাবছি এগুলো কেটে ফেলব। আমার ছোট চুল পছন্দ। না, আমার চুল কাটবি না। পায়েলাপু, ও আমার চুল কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি, ও ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়েছে।
আজকের এই ঘটনাটি শোনার পর আপনি হয়তো আর কোনোদিন বাতি নিভিয়ে আয়নার সামনে দাঁড়ানোর সাহস পাবেন না। কথা দিচ্ছি, আজকের রাতটা আপনার সহজে কাটবে না। শুভ রাত না, আসলে বলা উচিত শুভ রাত্রি। ঘড়িতে সময় এখন রাত 11:05। শহরের কোলাহল থেমে গেছে, শুধু জেগে আছে কিছু অতৃপ্ত আত্মা। আর আপনারা, যারা এখন কান পেতে আছেন রেডিও ফুর্তি 88.8 FM-এ, ওয়েলকাম টু ভূত FM। আমি পায়েল, আজ আপনাদের সাথেই আছি এই অন্ধকার রাতে। আজকের টপিকটা খুব সাধারণ, আবার খুব ভয়ানক। আয়না। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, বা রাতে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়াতে নেই। আমরা এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই, কিন্তু বিজ্ঞান বলে আয়না নাকি প্যারালেল ইউনিভার্সের দরজা। ভাবুন তো, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, হাত নাড়লেন, কিন্তু ওপাশের মানুষটা হাত নাড়ল না। তখন কি করবেন? আজ আমাদের সাথে এমন একজন আছেন যার জীবনটা গত ৭২ ঘণ্টায় থচনচ হয়ে গেছে শুধুমাত্র একটা আয়নার কারণে। আমাদের সাথে ফোনে আছেন তিশা। তিশা, ওয়েলকাম টু ভূত FM। হ্যালো, পায়েল আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তিশা। আপনার গলার স্বর শুনেই বুঝতে পারছি আপনি খুব একটা ভালো নেই। আপনি কি এখন নিরাপদ জায়গায় আছেন? নিরাপদ? আপু, আমার মনে হয় না আমি আর কোথাও নিরাপদ। আমি এখন আমার ফ্ল্যাটে, ধানমন্ডিতে। ফ্ল্যাটে আমি একদম একা থাকি। আমার ফ্যামিলি দেশের বাইরে। গত ৩ দিন ধরে যা হচ্ছে, আমি পুলিশকে বলতে পারছি না, ডাক্তারকে বলতে পারছি না। ওরা আমাকে পাগল ভাববে। তাই শেষ ভরসা হিসেবে আপনাকে ফোন করলাম। আমরা আপনাকে জাজ করব না তিশা, আপনি মন খুলে বলুন, শুরুটা কোথায়, কিভাবে শুরু হলো সব? ঘটনাটা শুরু গত শুক্রবার। আমার অ্যান্টিক জিনিস জমানোর খুব শখ। পুরনো আসবাবপত্র, গ্রামোফোন, পেইন্টিং। সেদিন আমি পুরান ঢাকার শাখারি বাজারের দিকে গিয়েছিলাম। আকাশটা খুব মেঘলা ছিল, টিপটিপ বৃষ্টি পড়ছিল। গলির ভেতর ঘুরতে ঘুরতে আমি একটা জরাজীর্ণ পুরনো ফার্নিচারের দোকান দেখতে পাই। দোকানের নাম ছিল স্মৃতি ভাণ্ডার। দোকানটা মাটির নিচে, মানে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। খুব স্যাঁতস্যাঁতে আর অন্ধকার। আমি ঢুকতেই নাকে একটা ভ্যাপসা গন্ধ এলো। দোকানের মালিক একজন বয়স্ক লোক, এক চোখে ছানি পড়া। উনি আমাকে দেখে অদ্ভুত একটা হাসি দিলেন। আমি ঘুরতে ঘুরতে দোকানের এক কোণায় একটা বিশাল আয়না দেখতে পাই। আয়নাটার বিশেষত্ব কী ছিল? দেখতে কেমন? আপু, ওটা সাধারণ কোনো আয়না না, প্রায় ৬ ফুট লম্বা। ফ্রেমটা মেহগিনি কাঠের, কিন্তু রংটা কালচে হয়ে গেছে। আর ফ্রেমের ডিজাইনটা খুব অদ্ভুত। সাধারণত লতাপাতা বা ফুলের নকশা থাকে, কিন্তু এই আয়নার ফ্রেমে খোদাই করা ছিল অজস্র সাপের নকশা। সাপগুলো একে অপরের লেজ কামড়ে ধরে আছে। আমি যখন আয়নাটার সামনে দাঁড়ালাম, বিশ্বাস করবেন না আপু, আমার মনে হলো আয়নাটা আমাকে ডাকছে। আমার নিজের রিফ্লেকশন দেখে আমারই খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমাকে ওখানে অন্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে। আমি দাম জিজ্ঞেস করতেই বুড়ো লোকটা চমকে উঠল। সে বলল, মা, এটা নিও না, এটা অভিশপ্ত। এটা যার কাছে যায় সে আর একা থাকে না। তারপর? আপনি কি তার কথা শুনেছিলেন? না আপু, আমি শুনিনি। আমার মনে হলো ও দাম বাড়ানোর জন্য এসব গল্প বানাচ্ছে। আমি জোড়াজুড়ি করে আয়নাটা কিনে নিলাম। সেদিন বিকেলেই ভ্যানগাড়ি দিয়ে আয়নাটা আমার বাসায় পাঠানো হলো। আমি ওটা আমার বেডরুমে রাখলাম, ঠিক আমার খাটের পায়ের কাছে, যাতে সকালে ঘুম থেকে উঠেই আমি নিজেকে দেখতে পাই। কিন্তু ঝামেলা শুরু হলো সেই রাত থেকে। কি হলো প্রথম রাতে? সেদিন রাত প্রায় 2টো বাজে। বাইরে তুমুল ঝড় হয়েছে। আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কাঁচের উপর কেউ টোকা দিচ্ছে। টুক টুক টুক। আমি ভাবলাম জানালার কাছে হয়তো গাছের ডাল বাড়ি খাচ্ছে। আমি উঠে বসলাম। রুমের ডিম লাইটটা জ্বলছিল। আমি খাটে বসে সামনের দিকে তাকাতেই আয়নাটা দেখতে পেলাম। আবছা আলোয় আয়নায় নিজেকে দেখলাম। আমি খাটে বসে আছি, চুলগুলো উস্কো খুস্কো। কিন্তু আপু, আমি তখনও নড়িনি। আমি জাস্ট তাকিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম আয়নার ভেতরের আমি, সে তার ঘাড়টা সামান্য বাঁকা করে আছে। ঘাড় বাঁকা করে আছে? মানে আপনি সোজা হয়ে বসেছিলেন, কিন্তু রিফ্লেকশন বাঁকা ছিল? হ্যাঁ আপু, খুব সামান্য, কিন্তু স্পষ্ট। আমি ভাবলাম আমার হয়তো ঘুমের ঘোরে ভুল হচ্ছে। আমি চোখ কচলে আবার তাকালাম। এবার দেখলাম সব ঠিক আছে, রিফ্লেকশনও সোজা হয়ে বসে আছে। আমি নিজেকেই বোঝালাম যে এটা মনের ভুল। আমি আবার শুয়ে পড়লাম। কিন্তু যেই আমি আয়নার দিকে পিঠ দিয়ে শুলাম,
আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বিছানাটা সামান্য ডেবে গেল, যেন কেউ আমার পাশে এসে বসল। ও মাই গড, আপনি পেছনে ফিরে দেখেছিলেন? আমি সাহস পাচ্ছিলাম না। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ছিলাম। কিন্তু আপু, আমি স্পষ্ট অনুভব করছিলাম একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে, আর কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, এতদিন কোথায় ছিলে? আমি চিৎকার করে লাইট জ্বালালাম। কেউ নেই, রুম পুরো খালি, শুধু আয়নাটা, ওটা চকচক করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আয়নার কাঁচে একটা হাতের ছাপ ছিল। ভেতর দিকে। ভেতর দিকে হাতের ছাপ? মানে কাঁচের উল্টো পিঠে? হ্যাঁ, যেন কেউ আয়নার ভেতর থেকে কাঁচটা স্পর্শ করেছিল। ছাপটা মানুষের হাতের, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। পরের দিন, মানে গত পরশু, ঘটনা আরও খারাপ হলো। আমার একটা বিড়াল আছে, নাম মিনি। মিনি সাধারণত খুব শান্ত, কিন্তু পরশু বিকেলে ও আয়নার সামনে গিয়ে হিস হিস করতে শুরু করল। ও আয়নাটাকে দেখে এমনভাবে ডাকছিল যেন সামনে কোনো শিকারী প্রাণী দাঁড়িয়ে আছে। হঠাৎ আমি কিছু বোঝার আগেই মিনি আয়নার ওপর ঝাঁপ দিল, আর সাথে সাথে কি হলো মিনির? মিনি আয়নার কাছে ধাক্কা খেল না আপু, ও আয়নার ভেতর ঢুকে গেল, যেন আয়নাটা জল ছিল। ও ভেতরে চলে গেল আর ফিরে এলো না। আমি আয়নার দিকে তাকালাম, দেখলাম আয়নার ভেতরে মিনি বসে আছে, কিন্তু ওটা আর আমার বিড়াল নেই। ওর চোখ দুটো লাল হয়ে জ্বলছিল, আর ও আমার দিকে তাকিয়ে হাসছিল। বিড়াল কি কখনো হাসতে পারে আপু? তিশা, 1 মিনিট, আপনি বলছেন আপনার বিড়াল এখন আয়নার ভেতরে আর বাস্তবে নেই? নেই। আমি সারা বাড়ি খুঁজেছি, মিনি নেই। কিন্তু আমি যখনই আয়নার সামনে দাঁড়াই, আমি দেখতে পাই মিনি আমার পায়ের কাছে বসে আছে, কিন্তু বাস্তবে আমার পায়ের কাছে কিচ্ছু নেই। আর আজ আজ সন্ধে থেকে ব্যাপারটা আমার শরীর নিয়ে শুরু হয়েছে। আমি যখন কথা বলছি, আমার ঠোঁট নড়ছে, কিন্তু আয়নার রিফ্লেকশনের ঠোঁট নড়ছে না। ও স্থির হয়ে আমার কথা শুনছে, যেন ও শিখছে কিভাবে আমার মতো হতে হয়। তিশা, পরিস্থিতি খুব সিরিয়াস। আপনি একা আছেন, এটা একদম ঠিক হচ্ছে না। কিন্তু একটা ব্রেক নিতে হবে আমাদের। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তিশার হাড় হিম করা অভিজ্ঞতা। একটা বিড়াল আয়নার ভেতর চলে গেছে, আর রিফ্লেকশন ধীরে ধীরে স্বাধীন হয়ে যাচ্ছে। বিরতির পর আমরা জানব আজ রাতে তিশার সাথে ঠিক কী ঘটতে যাচ্ছে। কোথাও যাবেন না। তিশা, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ আপু, আমি আছি, কিন্তু আমি জানি না আর কতক্ষণ থাকতে পারবো। কেন, কি হয়েছে এখন? কোনো নতুন ঘটনা? ব্রেকের সময়ে আমি বাথরুমে গিয়েছিলাম, বেডরুমের লাগোয়া বাথরুম। আমি বেসিনে চোখে মুখে পানি দিচ্ছিলাম। বেসিনের উপরেও একটা ছোট আয়না আছে। আমি যখন মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছছিলাম, আমি বেসিনের আয়নায় আমার শোবার ঘরটা দেখতে পাচ্ছিলাম। আপু, আমি দেখলাম আমার শোবার ঘরের সেই বড় আয়নাটা থেকে একটা ছায়া বের হচ্ছে। ছায়া বের হচ্ছে? আপনি কি শিওর ওটা মনের ভুল ছিল না? না আপু, ভুল না। ছায়াটা কালো ধোঁয়ার মতো, কিন্তু তার একটা মানুষের শেপ ছিল। ওটা খুব ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে মেঝের ওপর নামল। আমি বাথরুমের দরজা সামান্য ফাঁক করে তাকিয়েছিলাম। আমার হাত পা কাঁপছিল। ছায়াটা, ওটা সোজা আমার খাটের দিকে গেল, যেখানে আমি শুই, ঠিক সেই বালিশের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর তারপর আমার গলা ধরে আসছে। ওটা আমার বালিশে নাক ডুবিয়ে শ্বাস নিল, যেন আমার গায়ের গন্ধ শুকছে। হঠাৎ ওটা বাথরুমের দিকে তাকালো। ও বুঝে ফেলেছিল আমি ওকে দেখছি। ও গড, ওটা দরজায় ধাক্কা দিচ্ছে আপু। ওটা এখন আমার বেডরুমে হাঁটছে। আমি বাথরুমে লুকিয়ে আপনাকে ফোন করছি, কিন্তু ওটা বেডরুমের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে না। ওটা আমাকে ডাকছে। ডাকছে? কিভাবে ডাকছে? কোনো আওয়াজ? হ্যাঁ, ওটা আমার গলায় কথা বলছে, হুবহু আমার গলার স্বর, কিন্তু অনেক বেশি কর্কশ। ও বলছে, তিশা, দরজাটা খোলো, আমিই তো তুমি, আমরা এক হয়ে যাই চলো। আপু, সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? আমি যখন আয়নায় তাকাচ্ছি, আমার নিজের চেহারায় পরিবর্তন হচ্ছে। আমার গালের চামড়া কুঁচকে যাচ্ছে, আমার চোখের নিচে কালশিটে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার শরীর থেকে প্রাণশক্তি শুষে নিচ্ছে কেউ। তিশা, কিসের শব্দ হলো ওটা? ওটা
ওটা বেডরুমের আয়নাটা ভাঙার শব্দ নয়। আমার মনে হচ্ছে ওটা আমার ড্রেসিং টেবিলের কাঁচের বয়াম বা কিছু ফেলল। ও আমাকে ভয় দেখাচ্ছে। ও চাইছে আমি বের হই। পায়েলাপু, আমার খুব গরম লাগছে। এসির টেম্পারেচার ১৬ দেওয়া, কিন্তু আমার মনে হচ্ছে আমার শরীরে আগুন জ্বলছে। আমি আমার হাতে তাকালাম একটু আগে, আমার হাতের শিরাগুলো কালো হয়ে গেছে, একদম কালো। রক্ত কি কালো হয়ে যাচ্ছে? তিশা, আপনি প্লিজ শান্ত হন। এটা হয়তো আপনার প্যানিক অ্যাট্যাক, কিন্তু আপনি বললেন ছায়াটা আপনার গলার স্বরে কথা বলছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস সাইন। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা বলেন এটাকে ডপলগ্যাঙ্গার বা শ্যাডো এন্টিটি বলা হয়। এরা মানুষের রূপ এবং আইডেন্টিটি চুরি করতে চায়। আপনার বাসায় কি কোরআন শরীফ বা কোনো পবিত্র ধর্মগ্রন্থ আছে? আছে, ড্রয়িং রুমে, কিন্তু আমি সেখানে যেতে পারবো না। আমাকে বেডরুম ক্রস করে যেতে হবে, আর ওই জিনিসটা এখন বেডরুমেই আছে। দাঁড়ান, শব্দটা থেমে গেছে, সব চুপ হয়ে গেছে। আপু, ওটা কি চলে গেল? আমি দরজার নিচ দিয়ে কোনো ছায়া দেখতে পাচ্ছি না। হতে পারে, কিন্তু রিস্ক নেবেন না। আপনি কি বাথরুমের দরজাটা লক করেছেন? হ্যাঁ, লক করা। কিন্তু ১ মিনিট, বাথরুমের আয়নাটা, বেসিনের উপরের আয়নাটা, ওটা ঘোলা হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে আয়নার ভেতর থেকে বাষ্প জমছে। আপু, বেসিনের আয়নায় কিছু একটা লিখছে কেউ, বাষ্পের উপর আঙুল দিয়ে লিখছে। আমি দেখতে পাচ্ছি লেখাটা ফুটে উঠছে। কি লিখছে তিশা? পড়ুন, কি লেখা আছে? লেখা আছে, আমি তোমার পেছনে। না, ছাড় আমাকে, ছাড়, আমার চুল ধরছে। আপু, ও বাথরুমের আয়না থেকে বেরিয়েছে, ছোট আয়না থেকে। ও আমার চুল ধরে টানছে। আহ! তিশা, তিশা, কি হচ্ছে? কার সাথে কথা বলছেন? তিশা, তিশা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ কি আছেন ওখানে? তিশা, প্রায় ১০ সেকেন্ড পর কেউ একজন ফোনটা তুলল। আপু, আমি বাথরুম থেকে পালিয়ে বেডরুমে এসেছি। ওটা আমাকে আয়নার ভেতরে টেনে নিতে চেয়েছিল। আমার চুলের এক গোছা ছিঁড়ে নিয়েছে। আমার মাথা দিয়ে রক্ত পড়ছে। আমি দৌড়ে বেডরুমে এসেছি, কিন্তু এখন বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে আছি। তিশা, আয়নার সামনে কেন? ওখান থেকে সরুন। আমি নড়তে পারছি না আপু। আয়নার ভেতরের আমি, সে এখন সম্পূর্ণ অন্যরকম। তার শরীরে কোনো চামড়া নেই, শুধুই লাল মাংস। সে আমার দিকে হাত বাড়িয়ে আছে, আর আমার শরীরটা, আমার হাতটা নিজের ইচ্ছের বিরুদ্ধে আয়নার দিকে এগিয়ে যাচ্ছে, চুম্বকের মতো টানছে আমাকে। না, তিশা, রেজিস্টার করুন, উল্টো দিকে টান দিন। পারছি না আব্বু, আমার আঙুল আয়নার কাজ স্পর্শ করতে যাচ্ছে। ওটা হাসছে, মাংসহীন মুখে দাঁত বের করে হাসছে। তিশা, তিশা, লাইনটা ক্লিয়ার না। তিশা, 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 আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটা এমন করছে কেন? তিশা, আপনি কি আয়নাটা স্পর্শ করেছেন? আপু, আমার আঙুলটা আয়নার ভেতরে ঢুকে গেছে। এটা কাঁচ না আপু, এটা পচা মাংসের মতো নরম। আমি হাত বের করতে পারছি না। কি বলছেন? ভেতরে ঢুকে গেছে মানে? আপনি জোর করে টান দিন, শরীরের সব শক্তি দিয়ে টান দিন। পারছি না, ওটা আমার কবজি ধরে ফেলেছে। আয়নার ভেতর থেকে ওই চামড়াবিহীন হাতটা আমার হাতটা শক্ত করে ধরেছে। ওর নখগুলো, ও গড, ওর নখগুলো আমার চামড়া ভেদ করে মাংসের ভেতর ঢুকে যাচ্ছে। রক্ত, আমার হাত বেয়ে গরম রক্ত পড়ছে। আমার হাড় ভেঙে ফেলছে। আপু, ও আমাকে ভেতরে টানছে। আমার কোনোই পর্যন্ত আয়নার ভেতরে চলে গেছে। আয়নার ভেতরের জগৎটা কি জঘন্য! এখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এখানে শুধু পচা গন্ধ। তিশা, আপনি আল্লাহকে ডাকুন, প্লিজ গিভ আপ করবেন না। আপু, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? কি অদ্ভুত ব্যাপার? আমি নিজেকে দেখতে পাচ্ছি, কিন্তু আয়নায় না। আমি নিজেকে দেখতে পাচ্ছি বাইরে থেকে। আমি এখন আয়নার ভেতরে আপু। আমি দেখছি আমার শরীরটা রুমের মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওই পিশাচটা আমার শরীরের অর্ধেকটা দখল করে নিয়েছে। আমার একদিকের গাল আমার নিজের, কিন্তু অন্যদিকের গাল খুবলে নেওয়া। ও আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিয়েছে। আমি এখন আয়নার ভেতরে পড়ে আছি। এটা একটা অন্ধকার ঘর, এখানে কিচ্ছু নেই, শুধু হাজার হাজার আয়না ভাসছে। আর আমি দেখতে পাচ্ছি আমার শরীরটা, আমার প্রিয় শরীরটা, ওটা এখন একা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। তিশা, আপনি কি এখন আয়নার জগৎ থেকে কথা বলছেন? আর আপনার শরীরটা কি আপনার রুমে? হ্যাঁ আপু,
ও আমার শরীরটা নিয়ে নিচ্ছে। ও এখন আমার গায়ের চামড়াটা ঠিকঠাক করে পরে নিচ্ছে, যেমন মানুষ জামা পরে। ও ঘাড় মটকাচ্ছে। ও নিজের হাত পা নাড়িয়ে দেখছে। ও আল্লাহ, ও আমার দিকে তাকাচ্ছে। আমার শরীরটা, আমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। এই তো, বেশ ভালো ফিটিং হয়েছে। একটু ঢেলা, তবে চলে যাবে। না, না, ওটা আমার শরীর। ওটা আমাকে ফেরত দে। তুই কে? তুই কেন এমন করছিস? হ্যালো, কে কথা বলছেন এখন? তিশা, আপনি কোনটা? পায়েল আপু, ওটা আমি না, ওটা শয়তান। আমি ভেতরে আটকে গেছি। এখানে খুব ঠান্ডা। এখানে অনেকে আছে। আমার আগে যাদেরও খেয়ে ফেলেছে তারা সবাই এখানে। তারা আমাকে ঘিরে ধরছে। পায়েল আপু, তিশাকে এখন আর বিরক্ত করবেন না। ও এখন অতিথি। ওকে আমরা আপ্যায়ন করছি। আচ্ছা, তিশার চুলগুলো খুব সুন্দর, তাই না? আমি ভাবছি এগুলো কেটে ফেলব। আমার ছোট চুল পছন্দ। না, আমার চুল কাটবি না। পায়লাপু, ও আমার চুল কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি, ও ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়েছে। তিশা, আপনি কি এখন আয়নার জগৎ থেকে কথা বলছেন? আর আপনার শরীরটা কি আপনার রুমে? হ্যাঁ আপু, ও আমার শরীরটা নিয়ে নিচ্ছে। ও এখন আমার গায়ের চামড়াটা ঠিকঠাক করে পরে নিচ্ছে, যেমন মানুষ জামা পরে। ও ঘাড় মটকাচ্ছে। ও নিজের হাত পা নাড়িয়ে দেখছে। ও আল্লাহ, ও আমার দিকে তাকাচ্ছে। আমার শরীরটা, আমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। এই তো, বেশ ভালো ফিটিং হয়েছে। একটু ঢেলা, তবে চলে যাবে। না, না, ওটা আমার শরীর। ওটা আমাকে ফেরত দে। তুই কে? তুই কেন এমন করছিস? হ্যালো, কে কথা বলছেন এখন? তিশা, আপনি কোনটা? পায়েল আপু, ওটা আমি না, ওটা শয়তান। আমি ভেতরে আটকে গেছি। এখানে খুব ঠান্ডা। এখানে অনেকে আছে। আমার আগে যাদেরও খেয়ে ফেলেছে তারা সবাই এখানে। তারা আমাকে ঘিরে ধরছে। পায়েল আপু, তিশাকে এখন আর বিরক্ত করবেন না। ও এখন অতিথি। ওকে আমরা আপ্যায়ন করছি। আচ্ছা, তিশার চুলগুলো খুব সুন্দর, তাই না? আমি ভাবছি এগুলো কেটে ফেলব। আমার ছোট চুল পছন্দ। না, আমার চুল কাটবি না। পায়লাপু, ও আমার চুল কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি, ও ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়েছে। আজকের এই ঘটনাটি শোনার পর আপনি হয়তো আর কোনোদিন বাতি নিভিয়ে আয়নার সামনে দাঁড়ানোর সাহস পাবেন না। কথা দিচ্ছি, আজকের রাতটা আপনার সহজে কাটবে না। শুভ রাত। না, আসলে বলা উচিত শুভ রাত্রি। ঘড়িতে সময় এখন রাত 11:05। শহরের কোলাহল থেমে গেছে, শুধু জেগে আছে কিছু অতৃপ্ত আত্মা। আর আপনারা, যারা এখন কান পেতে আছেন রেডিও ফুর্তি 88.8 FM-এ, ওয়েলকাম টু ভূত FM। আমি পায়েল, আজ আপনাদের সাথেই আছি এই অন্ধকার রাতে। আজকের টপিকটা খুব সাধারণ, আবার খুব ভয়ানক। আয়না। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, বা রাতে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়াতে নেই। আমরা এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই। কিন্তু বিজ্ঞান বলে আয়না নাকি প্যারালেল ইউনিভার্সের দরজা। ভাবুন তো, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, হাত নাড়লেন, কিন্তু ওপাশের মানুষটা হাত নাড়ল না। তখন কি করবেন? আজ আমাদের সাথে এমন একজন আছেন যার জীবনটা গত ৭২ ঘণ্টায় থচনচ হয়ে গেছে শুধুমাত্র একটা আয়নার কারণে। আমাদের সাথে ফোনে আছেন তিশা। তিশা, ওয়েলকাম টু ভূত FM। হ্যালো, পায়েলাপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তিশা। আপনার গলার স্বর শুনেই বুঝতে পারছি আপনি খুব একটা ভালো নেই। আপনি কি এখন নিরাপদ জায়গায় আছেন? নিরাপদ? আপু, আমার মনে হয় না আমি আর কোথাও নিরাপদ। আমি এখন আমার ফ্ল্যাটে, ধানমন্ডিতে। ফ্ল্যাটে আমি একদম একা থাকি। আমার ফ্যামিলি দেশের বাইরে। গত ৩ দিন ধরে যা হচ্ছে, আমি পুলিশকে বলতে পারছি না, ডাক্তারকে বলতে পারছি না। ওরা আমাকে পাগল ভাববে। তাই শেষ ভরসা হিসেবে আপনাকে ফোন করলাম। আমরা আপনাকে জাজ করব না তিশা, আপনি মন খুলে বলুন, শুরুটা কোথায়? কিভাবে শুরু হলো সব? ঘটনাটা শুরু গত শুক্রবার। আমার অ্যান্টিক জিনিস জমানোর খুব শখ। পুরনো আসবাবপত্র, গ্রামোফোন, পেইন্টিং। সেদিন আমি পুরান ঢাকার শাখারি বাজারের দিকে গিয়েছিলাম। আকাশটা খুব মেঘলা ছিল, টিপটিপ বৃষ্টি পড়ছিল। গলির ভেতর ঘুরতে ঘুরতে আমি একটা জরাজীর্ণ পুরনো ফার্নিচারের দোকান দেখতে পাই। দোকানের নাম ছিল স্মৃতি ভাণ্ডার। দোকানটা মাটির নিচে, মানে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। খুব স্যাঁতস্যাঁতে আর অন্ধকার।
আমি ঢুকতেই নাকে একটা ভ্যাপসা গন্ধ এলো। দোকানের মালিক একজন বয়স্ক লোক, এক চোখে ছানি পড়া। উনি আমাকে দেখে অদ্ভুত একটা হাসি দিলেন। আমি ঘুরতে ঘুরতে দোকানের এক কোণায় একটা বিশাল আয়না দেখতে পাই। আয়নাটার বিশেষত্ব কী ছিল? দেখতে কেমন? আপু, ওটা সাধারণ কোনো আয়না না, প্রায় ৬ ফুট লম্বা। ফ্রেমটা মেহগিনি কাঠের, কিন্তু রংটা কালচে হয়ে গেছে। আর ফ্রেমের ডিজাইনটা খুব অদ্ভুত। সাধারণত লতাপাতা বা ফুলের নকশা থাকে, কিন্তু এই আয়নার ফ্রেমে খোদাই করা ছিল অজস্র সাপের নকশা। সাপগুলো একে অপরের লেজ কামড়ে ধরে আছে। আমি যখন আয়নাটার সামনে দাঁড়ালাম, বিশ্বাস করবেন না আপু, আমার মনে হলো আয়নাটা আমাকে ডাকছে। আমার নিজের রিফ্লেকশন দেখে আমারই খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমাকে ওখানে অন্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে। আমি দাম জিজ্ঞেস করতেই বুড়ো লোকটা চমকে উঠল। সে বলল, মা, এটা নিও না, এটা অভিশপ্ত। এটা যার কাছে যায় সে আর একা থাকে না। তারপর আপনি কি তার কথা শুনেছিলেন? না আপু, আমি শুনিনি। আমার মনে হলো ও দাম বাড়ানোর জন্য এসব গল্প বানাচ্ছে। আমি জোরাজুরি করে আয়নাটা কিনে নিলাম। সেদিন বিকেলেই ভ্যান গাড়ি দিয়ে আয়নাটা আমার বাসায় পাঠানো হলো। আমি ওটা আমার বেডরুমে রাখলাম, ঠিক আমার খাটের পায়ের কাছে, যাতে সকালে ঘুম থেকে উঠেই আমি নিজেকে দেখতে পাই। কিন্তু ঝামেলা শুরু হলো সেই রাত থেকে। কি হলো প্রথম রাতে? সেদিন রাত প্রায় 2টো বাজে। বাইরে তুমুল ঝড় হয়েছে। আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কাঁচের উপর কেউ টোকা দিচ্ছে। টুক টুক টুক। আমি ভাবলাম জানালার কাছে হয়তো গাছের ডাল বাড়ি খাচ্ছে। আমি উঠে বসলাম। রুমের ডিম লাইটটা জ্বলছিল। আমি খাটে বসে সামনের দিকে তাকাতেই আয়নাটা দেখতে পেলাম। আবছা আলোয় আয়নায় নিজেকে দেখলাম। আমি খাটে বসে আছি, চুলগুলো উস্কো খুস্কো। কিন্তু আপু, আমি তখনও নড়িনি। আমি জাস্ট তাকিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম আয়নার ভেতরের আমি, সে তার ঘাড়টা সামান্য বাঁকা করে আছে। ঘাড় বাঁকা করে আছে? মানে আপনি সোজা হয়ে বসেছিলেন কিন্তু রিফ্লেকশন বাঁকা ছিল? হ্যাঁ আপু, খুব সামান্য কিন্তু স্পষ্ট। আমি ভাবলাম আমার হয়তো ঘুমের ঘোরে ভুল হচ্ছে। আমি চোখ কচলে আবার তাকালাম। এবার দেখলাম সব ঠিক আছে। রিফ্লেকশনও সোজা হয়ে বসে আছে। আমি নিজেকেই বোঝালাম যে এটা মনের ভুল। আমি আবার শুয়ে পড়লাম। কিন্তু যেই আমি আয়নার দিকে পিঠ দিয়ে শুলাম, আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বিছানাটা সামান্য ডেবে গেল, যেন কেউ আমার পাশে এসে বসল। ও মাই গড! আপনি পেছনে ফিরে দেখেছিলেন? আমি সাহস পাচ্ছিলাম না। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ছিলাম। কিন্তু আপু, আমি স্পষ্ট অনুভব করছিলাম একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে, আর কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, এতদিন কোথায় ছিলে? আমি চিৎকার করে লাইট জ্বালালাম। কেউ নেই, রুম পুরো খালি, শুধু আয়নাটা, ওটা চকচক করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আয়নার কাঁচে একটা হাতের ছাপ ছিল। ভেতর দিকে। ভেতর দিকে হাতের ছাপ? মানে কাঁচের উল্টো পিঠে? হ্যাঁ, যেন কেউ আয়নার ভেতর থেকে কাঁচটা স্পর্শ করেছিল। ছাপটা মানুষের হাতের, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। পরের দিন, মানে গত পরশু, ঘটনা আরও খারাপ হলো। আমার একটা বিড়াল আছে, নাম মিনি। মিনি সাধারণত খুব শান্ত, কিন্তু পরশু বিকেলে ও আয়নার সামনে গিয়ে হিস হিস করতে শুরু করল। ও আয়নাটাকে দেখে এমনভাবে ডাকছিল যেন সামনে কোনো শিকারী প্রাণী দাঁড়িয়ে আছে। হঠাৎ আমি কিছু বোঝার আগেই মিনি আয়নার ওপর ঝাঁপ দিল, আর সাথে সাথে কি হলো মিনির? মিনি আয়নার কাছে ধাক্কা খেল না আপু, ও আয়নার ভেতর ঢুকে গেল, যেন আয়নাটা জল ছিল। ও ভেতরে চলে গেল আর ফিরে এলো না। আমি আয়নার দিকে তাকালাম, দেখলাম আয়নার ভেতরে মিনি বসে আছে, কিন্তু ওটা আর আমার বিড়াল নেই। ওর চোখ দুটো লাল হয়ে জ্বলছিল, আর ও আমার দিকে তাকিয়ে হাসছিল। বিড়াল কি কখনো হাসতে পারে আপু? তিশা, 1 মিনিট। আপনি বলছেন আপনার বিড়াল এখন আয়নার ভেতরে আর বাস্তবে নেই? নেই। আমি সারা বাড়ি খুঁজেছি, মিনি নেই। কিন্তু আমি যখনই আয়নার সামনে দাঁড়াই, আমি দেখতে পাই মিনি আমার পায়ের কাছে বসে আছে, কিন্তু বাস্তবে আমার পায়ের কাছে কিচ্ছু নেই। আর আজ সন্ধে থেকে ব্যাপারটা আমার শরীর নিয়ে শুরু হয়েছে। আমি যখন কথা বলছি, আমার ঠোঁট নড়ছে, কিন্তু আয়নার রিফ্লেকশনের ঠোঁট নড়ছে না। ও স্থির হয়ে আমার কথা শুনছে, যেন ও শিখছে কিভাবে আমার মতো হতে হয়। তিশা, পরিস্থিতি খুব সিরিয়াস। আপনি একা আছেন, এটা একদম ঠিক হচ্ছে না, কিন্তু একটা ব্রেক নিতে হবে আমাদের।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তিশার হাড় হিম করা অভিজ্ঞতা। একটা বিড়াল আয়নার ভেতর চলে গেছে, আর রিফ্লেকশন ধীরে ধীরে স্বাধীন হয়ে যাচ্ছে। বিরতির পর আমরা জানব আজ রাতে তিশার সাথে ঠিক কী ঘটতে যাচ্ছে। কোথাও যাবেন না। তিশা, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ আপু, আমি আছি, কিন্তু আমি জানি না আর কতক্ষণ থাকতে পারবো। কেন, কি হয়েছে এখন? কোনো নতুন ঘটনা? ব্রেকের সময়ে আমি বাথরুমে গিয়েছিলাম, বেডরুমের লাগোয়া বাথরুম। আমি বেসিনের চোখে মুখে পানি দিচ্ছিলাম। বেসিনের উপরেও একটা ছোট আয়না আছে। আমি যখন মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছছিলাম, আমি বেসিনের আয়নায় আমার শোবার ঘরটা দেখতে পাচ্ছিলাম। আপু, আমি দেখলাম আমার শোবার ঘরের সেই বড় আয়নাটা থেকে একটা ছায়া বের হচ্ছে। ছায়া বের হচ্ছে? আপনি কি শিওর ওটা মনের ভুল ছিল না? না আপু, ভুল না। ছায়াটা কালো ধোঁয়ার মতো, কিন্তু তার একটা মানুষের শেপ ছিল। ওটা খুব ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে মেঝের ওপর নামল। আমি বাথরুমের দরজা সামান্য ফাঁক করে তাকিয়েছিলাম। আমার হাত পা কাঁপছিল। ছায়াটা ওটা সোজা আমার খাটের দিকে গেল, যেখানে আমি শুই, ঠিক সেই বালিশের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর তারপর আমার গলা ধরে আসছে। ওটা আমার বালিশে নাক ডুবিয়ে শ্বাস নিল, যেন আমার গায়ের গন্ধ শুকছে। হঠাৎ ওটা বাথরুমের দিকে তাকালো। ও বুঝে ফেলেছিল আমি ওকে দেখছি। ও গড, ওটা দরজায় ধাক্কা দিচ্ছে আপু। ওটা এখন আমার বেডরুমে হাঁটছে। আমি বাথরুমে লুকিয়ে আপনাকে ফোন করছি, কিন্তু ওটা বেডরুমের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে না। ওটা আমাকে ডাকছে। ডাকছে? কিভাবে ডাকছে? কোনো আওয়াজ? হ্যাঁ, ওটা আমার গলায় কথা বলছে। হুবহু আমার গলার স্বর, কিন্তু অনেক বেশি কর্কশ। ও বলছে, তিশা, দরজাটা খোলো, আমিই তো তুমি, আমরা এক হয়ে যাই, চলো। আপু, সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? আমি যখন আয়নায় তাকাচ্ছি, আমার নিজের চেহারায় পরিবর্তন হচ্ছে। আমার গালের চামড়া কুঁচকে যাচ্ছে, আমার চোখের নিচে কালশিটে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার শরীর থেকে প্রাণ শক্তি শুষে নিচ্ছে কেউ। তিশা, কিসের শব্দ হলো ওটা? ওটা ওটা বেডরুমের আয়নাটা ভাঙার শব্দ নয়। আমার মনে হচ্ছে ওটা আমার ড্রেসিং টেবিলের কাঁচের বয়াম বা কিছু ফেলল। ও আমাকে ভয় দেখাচ্ছে। ও চাইছে আমি বের হই। পায়েলাপু, আমার খুব গরম লাগছে। এসির টেম্পারেচার ১৬ দেওয়া, কিন্তু আমার মনে হচ্ছে আমার শরীরে আগুন জ্বলছে। আমি আমার হাতে তাকালাম একটু আগে, আমার হাতের শিরাগুলো কালো হয়ে গেছে, একদম কালো। রক্ত কি কালো হয়ে যাচ্ছে? তিশা, আপনি প্লিজ শান্ত হন। এটা হয়তো আপনার প্যানিক অ্যাট্যাক, কিন্তু আপনি বললেন ছায়াটা আপনার গলার স্বরে কথা বলছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস সাইন। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা বলেন এটাকে ডপলগ্যাঙ্গার বা শ্যাডো এন্টিটি বলা হয়। এরা মানুষের রূপ এবং আইডেন্টিটি চুরি করতে চায়। আপনার বাসায় কি কোরআন শরীফ বা কোনো পবিত্র ধর্মগ্রন্থ আছে? আছে, ড্রয়িং রুমে, কিন্তু আমি সেখানে যেতে পারবো না। আমাকে বেডরুম ক্রস করে যেতে হবে, আর ওই জিনিসটা এখন বেডরুমেই আছে। দাঁড়ান, শব্দটা থেমে গেছে, সব চুপ হয়ে গেছে। আপু, ওটা কি চলে গেল? আমি দরজার নিচ দিয়ে কোনো ছায়া দেখতে পাচ্ছি না। হতে পারে, কিন্তু রিস্ক নেবেন না। আপনি কি বাথরুমের দরজাটা লক করেছেন? হ্যাঁ, লক করা। কিন্তু ১ মিনিট, বাথরুমের আয়নাটা, বেসিনের উপরের আয়নাটা, ওটা ঘোলা হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে আয়নার ভেতর থেকে বাষ্প জমছে। আপু, বেসিনের আয়নায় কিছু একটা লিখছে কেউ, বাষ্পের উপর আঙুল দিয়ে লিখছে। আমি দেখতে পাচ্ছি লেখাটা ফুটে উঠছে। কি লিখছে তিশা? পড়ুন, কি লেখা আছে? লেখা আছে, আমি তোমার পেছনে। না, ছাড় আমাকে, ছাড়, আমার চুল ধরছে। আপু, ও বাথরুমের আয়না থেকে বেরিয়েছে, ছোট আয়না থেকে। ও আমার চুল ধরে টানছে। আহ! তিশা, তিশা, কি হচ্ছে? কার সাথে কথা বলছেন? তিশা, তিশা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ কি আছেন ওখানে? তিশা, প্রায় ১০ সেকেন্ড পর কেউ একজন ফোনটা তুলল। আপু, আমি বাথরুম থেকে পালিয়ে বেডরুমে এসেছি। ওটা আমাকে আয়নার ভেতরে টেনে নিতে চেয়েছিল। আমার চুলের এক গোছা ছিঁড়ে নিয়েছে, আমার মাথা দিয়ে রক্ত পড়ছে। আমি দৌড়ে বেডরুমে এসেছি, কিন্তু
এখন বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে আছি। তিশা, আয়নার সামনে কেন? ওখান থেকে সরুন। আমি নড়তে পারছি না আপু। আয়নার ভেতরের আমি, সে এখন সম্পূর্ণ অন্যরকম। তার শরীরে কোনো চামড়া নেই, শুধুই লাল মাংস। সে আমার দিকে হাত বাড়িয়ে আছে, আর আমার শরীরটা, আমার হাতটা নিজের ইচ্ছের বিরুদ্ধে আয়নার দিকে এগিয়ে যাচ্ছে, চুম্বকের মতো টানছে আমাকে। না তিশা, রেজিস্টার করুন, উল্টো দিকে টান দিন। পারছি না আব্বু, আমার আঙুল আয়নার কাজ স্পর্শ করতে যাচ্ছে। ওটা হাসছে, মাংসহীন মুখে দাঁত বের করে হাসছে। তিশা, তিশা, লাইনটা ক্লিয়ার না। তিশা, 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 আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটা এমন করছে কেন? তিশা, আপনি কি আয়নাটা স্পর্শ করেছেন? আপু, আমার আঙুলটা আয়নার ভেতরে ঢুকে গেছে। এটা কাঁচ না আপু, এটা পচা মাংসের মতো নরম। আমি হাত বের করতে পারছি না। কি বলছেন? ভেতরে ঢুকে গেছে মানে? আপনি জোর করে টান দিন, শরীরের সব শক্তি দিয়ে টান দিন। পারছি না, ওটা আমার কবজি ধরে ফেলেছে। আয়নার ভেতর থেকে ওই চামড়াবিহীন হাতটা আমার হাতটা শক্ত করে ধরেছে। ওর নখগুলো, ও গড, ওর নখগুলো আমার চামড়া ভেদ করে মাংসের ভেতর ঢুকে যাচ্ছে। রক্ত, আমার হাত বেয়ে গরম রক্ত পড়ছে। আমার হাড় ভেঙে ফেলছে। আপু, ও আমাকে ভেতরে টানছে। আমার কোনোই পর্যন্ত আয়নার ভেতরে চলে গেছে। আয়নার ভেতরের জগৎটা কি জঘন্য! এখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এখানে শুধু পচা গন্ধ। তিশা, আপনি আল্লাহকে ডাকুন, প্লিজ গিভ আপ করবেন না। আপু, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? কি কি অদ্ভুত ব্যাপার? আমি নিজেকে দেখতে পাচ্ছি, কিন্তু আয়নায় না। আমি নিজেকে দেখতে পাচ্ছি বাইরে থেকে। আমি এখন আয়নার ভেতরে আপু। আমি দেখছি আমার শরীরটা রুমের মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওই পিশাচটা আমার শরীরের অর্ধেকটা দখল করে নিয়েছে। আমার একদিকের গাল আমার নিজের, কিন্তু অন্যদিকের গাল খুবলে নেওয়া। ও আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিয়েছে। আমি এখন আয়নার ভেতরে পড়ে আছি। এটা একটা অন্ধকার ঘর, এখানে কিচ্ছু নেই, শুধু হাজার হাজার আয়না ভাসছে। আর আমি দেখতে পাচ্ছি আমার শরীরটা, আমার প্রিয় শরীরটা, ওটা এখন একা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। তিশা, আপনি কি এখন আয়নার জগৎ থেকে কথা বলছেন? আর আপনার শরীরটা কি আপনার রুমে? হ্যাঁ আপু, ও আমার শরীরটা নিয়ে নিচ্ছে। ও এখন আমার গায়ের চামড়াটা ঠিকঠাক করে পরে নিচ্ছে, যেমন মানুষ জামা পরে। ও ঘাড় মটকাচ্ছে, ও নিজের হাত পা নাড়িয়ে দেখছে। ও আল্লাহ, ও আমার দিকে তাকাচ্ছে। আমার শরীরটা, আমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। এই তো, বেশ ভালো ফিটিং হয়েছে। একটু ঢেলা, তবে চলে যাবে। না, না, ওটা আমার শরীর, ওটা আমাকে ফেরত দে। তুই কে? তুই কেন এমন করছিস? হ্যালো, কে কথা বলছেন এখন? তিশা, আপনি কোনটা? পায়েল আপু, ওটা আমি না, ওটা শয়তান। আমি ভেতরে আটকে গেছি। এখানে খুব ঠান্ডা, এখানে অনেকে আছে। আমার আগে যাদেরও খেয়ে ফেলেছে তারা সবাই এখানে, তারা আমাকে ঘিরে ধরছে। পায়েল আপু, তিশাকে এখন আর বিরক্ত করবেন না। ও এখন অতিথি, ওকে আমরা আপ্যায়ন করছি। আচ্ছা, তিশার চুলগুলো খুব সুন্দর, তাই না? আমি ভাবছি এগুলো কেটে ফেলব। আমার ছোট চুল পছন্দ। না, আমার চুল কাটবি না। পায়েল আপু, ও আমার চুল কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি, ও ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়েছে। তিশা, আপনি কি এখন আয়নার জগৎ থেকে কথা বলছেন? আর আপনার শরীরটা কি আপনার রুমে? হ্যাঁ আপু, ও আমার শরীরটা নিয়ে নিচ্ছে। ও এখন আমার গায়ের চামড়াটা ঠিকঠাক করে পরে নিচ্ছে, যেমন মানুষ জামা পরে। ও ঘাড় মটকাচ্ছে, ও নিজের হাত পা নাড়িয়ে দেখছে। ও আল্লাহ, ও আমার দিকে তাকাচ্ছে। আমার শরীরটা, আমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। এই তো, বেশ ভালো ফিটিং হয়েছে। একটু ঢেলা, তবে চলে যাবে। না, না, ওটা আমার শরীর, ওটা আমাকে ফেরত দে। তুই কে? তুই কেন এমন করছিস? হ্যালো, কে কথা বলছেন এখন? তিশা, আপনি কোনটা? পায়েল আপু, ওটা আমি না, ওটা শয়তান। আমি ভেতরে আটকে গেছি। এখানে খুব ঠান্ডা, এখানে অনেকে আছে। আমার আগে যাদেরও খেয়ে ফেলেছে তারা সবাই এখানে, তারা আমাকে ঘিরে ধরছে। পায়েল আপু, তিশাকে এখন আর বিরক্ত করবেন না। ও এখন অতিথি, ওকে আমরা আপ্যায়ন করছি। আচ্ছা, তিশার চুলগুলো খুব সুন্দর, তাই না? আমি ভাবছি এগুলো কেটে ফেলব। আমার ছোট চুল পছন্দ। না, আমার চুল কাটবি না। পায়েল আপু, ও আমার চুল কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি, ও ড্রেসিং টেবিল থেকে কাঁচি নিয়েছে।